আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আনডিউ এক্সহশন উইথ কার্ডিয়াক প্রবলেমস। একটা বাচ্চার যদি এমন হয় সামান্য একটু দৌড়াদৌড়ি করলে, ছোটাছুটি করলে বাচ্চাটা হাঁপায়ে যায়, বাচ্চাটা কাজ করতে পারে না, এক্সহস্টেড হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো আনডিউ এক্সহশন। অনেক ঝাপাঝাপি করলে এক্সহশন আসবে, ঝাপাঝাপি ছাড়া যদি এক্সহশন চলে আসে, দিস ইজ আনডিউ এক্সহশন। আনডিউ এক্সহশন যখন আপনি চিন্তা করবেন তখন আপনি দেখবেন যে বাচ্চাটা কার্ডিয়াক প্রবলেম আছে কিনা। কার্ডিয়াক প্রবলেম আছে কিনা এই জিনিসটাই আপনাকে পরীক্ষার কোশ্চেনে থাকবে। রিটেনের কোশ্চেনে বলা হবে একটা বাচ্চা সামান্য একটু হাঁটাচলা করলেই বাচ্চাটা দুর্বল হয়ে যায়, বাচ্চাটা রিপিটেড ইনফেকশন হয়, বাচ্চাটার ফেইলিয়ার টু থ্রাইভ আছে। তো এই ক্ষেত্রে বাচ্চাটা হার্ট একটা বারবার পাওয়া গেল, আপনি কী ধরনের কী চিন্তা করবেন, এইরকমভাবে আপনাকে সিনারিওটা দিবে। সো আনডিউ এক্সজশন যদি থাকে আমরা কার্ডিয়াক প্রবলেমের কথাটা মাথায় রাখবো। কোশ্চেন হচ্ছে এরকম কার্ডিয়াক প্রবলেমগুলো হয় কেন। আমরা জানি যে ডেভেলপমেন্টালি হার্ট হচ্ছে কার্ডিয়াক টিউব থেকে তৈরি হয়। এই কার্ডিয়াক টিউবের যদি কোনো ম্যালফরমেশন থাকে তখন একটা বাচ্চার এরকম সমস্যা আসতে পারে। সো এইরকম সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কনজেনিটালসও, মানে জন্মগতভাবে তার হার্টে কিছু সমস্যা থাকে। প্রতি 1000টা বাচ্চা 8টা বাচ্চার এরকম হতে পারে। এর কারণ হিসাবে সবসময় জানা যায় না কেন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ক্রোমোজোমাল যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে অথবা এন্টিন্যাটাল অবস্থায় যদি মার কোনো সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, মেলাইটাস, রুবেলা, রেডিয়েশন এরকম যদি থাকে বাচ্চাটা এরকম এফেক্টেড হতে পারে। এই এফেক্টেড বাচ্চার শরীরে সায়ানোসিস আছে নাকি নাই সেটার উপর ভিত্তি করে আমরা এই রোগটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ, একটা হচ্ছে অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ বা কনজেনিটাল হার্ট ডিজিজ। সায়ানোসিস কখন হয়? আমরা জানি যখন ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনগুলা সার্কুলেশনে চলে যায় তখন সায়ানোসিস হয়। তো ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকার কথা কোথায়? আমাদের রাইট হার্টে। রাইট হার্ট থেকে ব্লাড চলে যায় পালমোনারি আর্টারি দিয়ে আমাদের লাংসে। বাট সামহাও যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় রাইট হার্ট থেকে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে না হয়ে বরঞ্চ এওরটা দিয়ে চলে গেল সিস্টেমিক সার্কুলেশনে, তখনই আমাদের সমস্যাটা হয়। এটা কিভাবে হতে পারে? যেমন ধরেন রাইট হার্ট থেকে অরিজিনেট যদি হয় এওরটার, আর লেফট হার্ট থেকে অরিজিনেট যদি হয় পালমোনারি আর্টারি, তাহলে কি হবে? রাইট হার্টের ব্লাড সব এওরটা দিয়ে চলে যাবে, যেটাকে আমরা বলি ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি। তো এইরকম যদি কোনো ঘটনা থাকে যে ঘটনাতে ওভাররাইডিং অফ দ্য এওরটা হয়, যে এওরটার মুখে যে এইখানে যত ব্লাড আছে সেই সমস্ত ব্লাড হচ্ছে এখান থেকে এওরটা দিয়ে চলে যায়, এইটা হচ্ছে ওভাররাইডিং অফ দ্য এওরটা, যেটা আমরা টফে পাই, সেখানেও এরকম সায়ানোসিস হতে পারে। অথবা পালমোনারি ভেনাস ড্রেনেজটা টোটালটা অ্যানোমালি হইলো, তার মানে পালমোনারি ভেনাস সিস্টেমটাই কাজ করছে না, তাহলে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড সার্কুলেশনে যাচ্ছে, তখন এরকম হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রকম কিছু ঘটনাতে সায়ানোসিস হয়। তো সায়ানোটিক হার্ট ডিজিজগুলোকে মনে রাখার জন্য আমরা ইউজুয়ালি টি টি দিয়ে মনে রাখি। টেট্রালজি অফ ফেলিয়ার, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, টোটাল অ্যানোম্যালাস, পালমোনারি ভেনাস ড্রেনেজ, পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টারিওসাস, ট্রাইকাসপিড এট্রেশিয়া, এরকম টি দিয়ে আমরা কিছু মনে রাখি। এবং অ্যাবস্টেইন অ্যানোমালি, অ্যাবস্টেইন অ্যানোমালি, এই সবগুলো, এটা আবার অ্যাবস্টেইন ফাইল না কিন্তু, অ্যাবস্টেইন অ্যানোমালি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। পরীক্ষাতে ইউজুয়ালি জিজ্ঞেস করে না, এটা হচ্ছে এমসিকিউতে থাকার মতো, কোনটা সায়ানোটিক কোনটা অ্যাসায়ানোটিক। সো আপনার জন্য ক্লু হচ্ছে আপনি খুঁজবেন যে টি কোথায় আছে। সো টি যদি থাকে তাহলে সেটা হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ। এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, অতটুকু মনে রাখলে হলো, আপনি নামগুলো কয়েকবার পড়লে পরীক্ষাতে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন। এসায়ানোটিক হার্ট ডিজিজ, তার মানে এসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজে ডিঅক্সিজেনেটেড যে ব্লাডটা আছে টোটালটা সার্কুলেশনে যায় না। এইখানে অক্সিজেনেটেড ব্লাডের সাথে কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাডের একটা মিক্সড হয়। সো মিক্সড হওয়ার কারণে যদিও তার স্যাচুরেশন কম থাকে বা হচ্ছে অক্সিজেনেশনটা কম থাকে, স্টিল এখানে পুরোপুরি আপনি সায়ানোসিস পান না। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে লেফট টু রাইট হ্যান্ড হয়, মানে লেফটের ব্লাডগুলো রাইটে আসে। রাইটের ব্লাড যদি লেফটে আসে, লেফটে এসে যদি লেফট দিয়ে ছড়া যায় তাহলে হয় সায়ানোসিস। আর লেফটের ব্লাড যদি কোনো কারণে রাইটে আসে তখন বেশি বেশি ব্লাড পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যায় এবং আলটিমেটলি লাংসের উপর একটা ওভারলোড হয়। সো এই সমস্ত পেশেন্টগুলো প্রেজেন্ট করে মেনলি ব্রেথলেসনেস নিয়ে। তাহলে ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করে কারা? যারা এসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট। আর হচ্ছে সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করে কারা? যারা হচ্ছে রাইট সাইডেড কার্ডিয়াক ডিজিজগুলোর পেশেন্ট। তাহলে এসাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে কী আছে? যেমন এট্রিয়াম সেপ্টাম ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাম ডিফেক্ট, এইখানে একটা আর্টারি যেটা প্যাটেন্টাগ্রাস আর্টারিওসাস যেটা আমরা বলি, এই তিনটা নাম অবশ্যই পরীক্ষাতে বলতে হবে। এখানে একটা শান্ট থাকে। এছাড়া আরও কিছু প্রবলেমে এসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে, এগুলো আমাদের জন্য অত বেশি নেসেসারি না। এবার চলে আসি যে সবচেয়ে জরুরি যেটা আমাদেরকে জানতে হবে পরীক্ষার জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এটা অন্যতম কমন একটা আমাদের সেপ্টামের সমস্যা। এখন আসি, তাহলে আমার ভেন্ট্রিকুলার সেপ্টাম, এই যে আমাদের হচ্ছে ভেন্ট্রিকল, তাহলে ভেন্ট্রিকুলার মাঝখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা সেপ্টাম। তো এখন কোশ্চেন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টামটা ফর্মেশন হয় কীভাবে?
ভেন্ট্রিকুলার সেপ্টামে উপরের দিকের অংশটা থাকে হচ্ছে মেমব্রেন, উপরের দিকের অংশটা তৈরি হয় মেমব্রেন দিয়ে। সো এটা আমরা বলি যে পেরি মেমব্রেনোসাস, হ্যাঁ, মানে এই জায়গাটা হচ্ছে মেমব্রেন দিয়ে তৈরি হয়, নিচের পার্টটা থাকে হচ্ছে মাস্কুলার। তাহলে এই ভেন্ট্রিকুলার সেপ্টামটা কোন জায়গা, একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট, একটা হচ্ছে মাস্কুলার পার্ট। সবচেয়ে বেশি কোন জায়গাতে সমস্যাটা হয়, এই মেমব্রেনাস পোর্শন এবং মাস্কুলার পোর্শনের যে জাংশনটা, এইখানে সবচেয়ে বেশি গ্যাঞ্জামটা হয়। তো তুলনামূলক যেহেতু মেমব্রেনটা পাতলা, সো মেমব্রেনাস এরিয়াগুলো এবং মেমব্রেনাসের সাথে মাস্কুলার পোর্শনের জাংশনটাতে সবচেয়ে বেশি ডিফেক্টগুলো দেখা যায়। মাস্কুলার পোর্শনে কমনলি অত বেশি ডিফেক্ট থাকে না। তাহলে আমরা দেখলাম যে এটা কোন জায়গাটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়। দেখেন বলা হচ্ছে মোস্টলি এই জিনিসটা হয় ইন ইটস মেমব্রেনাস পার্ট, 80% টাইম মেমব্রেনাস পার্টে হয়, 20% টাইমে মাস্কুলার পার্টে হতে পারে। এই যে ছিদ্রটা, সেই ছিদ্রটা কতটুকু সেটার উপর ভিত্তি করে আপনি ভিএসডিকে ক্লাসিফিকেশন করেন স্মল, মডারেট, লার্জ। স্মল, মডারেট, লার্জ। তাহলে এই স্মল, মডারেট, লার্জ হচ্ছে 5 থেকে 10-এর মধ্যে আপনি মনে রাখবেন। এই একটা ইকুয়েশন দিয়ে মনে রাখা যায়। 5-এর কম তার মানে স্মল, 5 থেকে 10 তার মানে মিডিয়াম, 10-এর বেশি তার মানে হচ্ছে লার্জ। তাহলে 5-এর কম স্মল, 5 থেকে 10 হচ্ছে মিডিয়াম, 10-এর বেশি হলে লার্জ। ওকে, তাহলে ভিএসডির 3টা ক্লাসিফিকেশন আমরা বুঝে ফেলছি। বিএসডির প্যাথোফিজিওলজিটা কি? খুবই সহজ ব্যাপার। দেখেন আমরা জানি যে আমাদের হার্টের মধ্যে মাস্কুলার কোনটা, দেখেন আপনি যদি চিন্তা করেন যে এই দুজনের যুদ্ধ লাগছে, ধরেন কুস্তি লাগছে, তাহলে এর মাসেল বেশি, এর পাওয়ার বেশি, এর মাসেল কম, তো মানে শক্তি কম, তাহলে এ তো চাপ দিয়া ব্লাড সব এখানে পাঠিয়ে দিবে, ধাক্কা দিয়া ব্লাড সব এখানে পাঠিয়ে দিবে। সো এইখানে যে জিনিসটা হয়, লেফট থেকে সমস্ত ব্লাড রাইটে চলে আসে। সো লেফট টু রাইটে একটা শান্ট হয়। লেফট টু রাইটে যদি একটা শান্ট হয়, তাহলে এর এখানে ধরেন জায়গা নেই, তো 100 ml ব্লাড এ চাপ দিয়ে জোর করে আরও 50 ml ব্লাড পাঠিয়ে দিল। ওই যে ইন্ডিয়ার মতো যেটা করে, যে পুশিন করে, তাই না? এরা কি করে, মুসলিমদের পুশিন করে, মায়ানমাররা মুসলমানদের পুশিন করে দেয় বাংলাদেশে, আমরা দুর্বল এই কারণে। সো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমাদের কি হচ্ছে, ভলিউম ওভারলোড হয়ে যাচ্ছে না? সো এই ঘটনাটাই ঘটে। তাহলে এই যে এক্সেস ব্লাডটা এখানে চলে আসলো, এক্সেস ব্লাডটা এখানে আসার পর এই ব্লাডটা আর এখানে থাকবে না, এটা চলে যাবে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে আমাদের লাংসে চলে যাবে, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাবে। এখন এইটাতে এক নম্বর হচ্ছে একটা রাইট ভেন্ট্রিকলকে বেশি কাজ করতে হচ্ছে বারবার পালমোনারি আর্টারি দিয়ে পাঠানোর জন্য। সো একটা পর্যায়ে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে ফেলতে পারে। হ্যাঁ, দুঃখিত, একটু গ্যাপ গ্যাপ নিয়েছিলাম। তো যেখানে ছিলাম আমরা, হ্যাঁ ছিলাম হচ্ছে যে তাহলে অতিরিক্ত ব্লাড যদি আপনি এদিকে পাঠান, তার মানে আপনাকে রাইট ভেন্ট্রিকলটাকে বেশি কাজ করতে হবে। সো একটা পর্যায়ে গিয়ে এই রাইট ভেন্ট্রিকলটা কী হবে, রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যাবে। ওকে, অতটুকু আপনারা ক্লিয়ার করলেন। এখন আপনি আসেন যে এইখানে মনে করেন যে চেকপোস্ট, রোহিঙ্গাদের এখানে চেকপোস্ট বসেছে আর্মি, এই আর্মি কী করবে যে এখানে যারা যারা আসে সবাইকে চেক করবে। এখন এখানে 100 মানুষ আসছে, দুইটা আর্মি সহজে চেক করতে পারলো। কিন্তু যদি আমি এখানে 1000 মানুষ পাঠাই দিই, তাহলে আর্মি কি আগের মতো চেক করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। সো এই যে আপনার ব্লাডগুলা লাংসে গেল, লাংসের মধ্যে কি আছে, ম্যাক্রোফেজ আছে, বাট ম্যাক্রোফেজগুলোকে আগের মতো সেই রকম চেক করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। তারা কি আগের মতো অক্সিজেনেশন করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। সো এইখানে যে জিনিসটা হয় যে ওভারঅল একটা আপনার অক্সিজেনেশনও কিছু কম হয়, এবং বিশেষ করে এই এখানে চেকিংটা কিন্তু খুব বেশি ভালো করে হয় না। সো যেহেতু চেকিংটা খুব বেশি ভালো করে হয় না, তার মানে এখানে কিন্তু একটা ইনফেকশনের সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা একটা জিনিস কিন্তু আমরা বুঝলাম। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে, ধরেন এই জায়গাতে 100 মানুষ জায়গা হওয়ার কথা ছিল, এই রাস্তাতে 100 মানুষ যাওয়ার কথা ছিল, এই রাস্তাতে যদি 1000 মানুষকে আমি পাঠাই, তাহলে কী হবে, রাস্তাটা একদম গ্যাঞ্জাম হয়ে যাবে না? বেশি জনবল হবে, বেশি ভিড় হবে। তো ঠিক এই ঘটনাটা এখানে ঘটে। সো আপনার পালমোনারি হাইপার টেনশন ডেভেলপ করে, যেহেতু অতিরিক্ত মাত্রা ব্লাড যাচ্ছে, ব্লাড গিয়ে এখানে প্রেশার দিচ্ছে। এবং হাইপার টেনশন যখন ডেভেলপ করবো, যখন এই যে এখানে এত মানুষ যাচ্ছে, তখন কিছু মানুষ এদিক সেদিক চলে যাবে এই দৌড় প্রতিযোগিতার মধ্যে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এত প্রেশারে সে থাকতে পারবে না, তাকে সাইডে ধাক্কা দিয়ে মানুষ ফালাই দেবে। সো আলটিমেটলি এখানে যে জিনিসটা হবে পালমোনারি ইডেমা, কারণ পালমোনারি ভেসেলের মধ্যে যখন অতিরিক্ত ব্লাড ফ্লো হবে, এই অতিরিক্ত হাইড্রোস্ট্যাটিক প্রেশারে কিছু ব্লাড বাইরে চলে আসবে। হ্যাঁ, সো ইন্টারস্টেশাল স্পেসে চলে আসবে। সো পালমোনারি হাইপারটেনশন হবে, পালমোনারি ইডেমা হবে, আলটিমেটলি পালমোনারি ভাস্কুলার অবস্ট্রাকটিভ ডিজিজ এটা ডেভেলপ করবে। সো এই যে সমস্যাটা হইলো, সো আমাদের রাইট হার্টের উপর একটা প্রচণ্ড রকম প্রেশার পড়লো, এবং রাইট হার্টের উপর যখন প্রচণ্ড রকম প্রেশার পড়লো, লাংসটা পুরো কনজেস্টেড হয়ে গেলো ব্লাডে, এবং এই কনজেস্টেডের কারণে ব্যাকফ্লো হইলো, ব্যাকফ্লোর কারণে রাইট হার্টও ঠিকমতো কাজ করতে পারলো না। সো রাইট হার্টের মধ্যে একটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওরের মতো একটা ঘটনা ঘটে গেল। সো এইরকম যদি কন্টিনিউয়াসলি একটা প্রেশারের মধ্যে দিয়ে তারা যায়, হিউজ ব্লাড ফ্লোর মধ্যে দিয়ে যারা যায়, তাহলে পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি ইডেমা, অ্যান্ড ফাইনালি ইরিভার্সিবলি এই হাইপারটেনশন থাকতে থাকতে পালমোনারি ভাস্কুলার অবস্ট্রাকটিভ ডিজিজ একটা ডেভেলপ করবে। সো যখন আপনি লাংসটাকে একবারে ধ্বংস করে ফেললেন, যে লাংস বলতেছে আর আমি পারবো না ভাই, যে ব্লাড পাঠাও আর আমি পারবো না, আমি একদম এখানে রুখে দাঁড়াইলাম, আর আমাকে ব্লাড দিতে পারবে না। সো আর যদি ব্লাড দিতে না পারে, এই প্রেশারটা ব্যাকফ্লো হবে কোথায়, পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারিতে যদি প্রেশারটা ব্যাকফ্লো হয়, তাহলে এই প্রেশারটা আলটিমেটলি ব্যাকফ্লো হবে কোথায়, আপনার রাইট ভেন্ট্রিকলে। সো রাইট ভেন্ট্রিকলে যখন অতিরিক্ত প্রেশার আসবে, তখন রাইট ভেন্ট্রিকলের মাসল বলবে আমাদেরকে আরও শক্তি দিয়ে কাজ করতে হবে। তখন রাইট ভেন্ট্রিকুলার মাসল আর এরকম থাকবে না, রাইট ভেন্ট্রিকুলার মাসল হয়ে যাবে শক্তিশালী। তার মানে হচ্ছে আলটিমেটলি কী দাঁড়াবে, রাইট ভেন্ট্রিকুলার
হাইপারট্রফি ডেভেলপ করবে। এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যখন ডেভেলপ করলো, আপনার লেফট ভেন্ট্রিকুলেও মাসেল আছে, তখন রাইট ভেন্ট্রিকুল বললো বেটা তোমারই শক্তি আছে, আমারও তো অনেক শক্তি, আমি এখন মোটা হয়ে গেছি। তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যখন এমন অবস্থায় যাবে যখন সে লেফট ভেন্ট্রিকুলারের চেয়ে বেশি মোটা হয়ে গেল, বেশি শক্তিশালী হয়ে গেল, তখন বলবে যে নেও এইবার আমার নিয়ে পাঠাইছো, আমার দিকে ব্লাড পাঠাইছো, আমি এবার ধাক্কা দিয়ে তোমার দিকে ব্লাড পাঠাবো। তখন রাইট ভেন্ট্রিকল ব্লাড পুশ করবে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলের দিকে। তার মানে আমরা লেফট টু রাইটে শান্ট পড়েছি এই ডিজিজের শুরুতে, এখন আর লেফট টু রাইটে শান্ট থাকবে না, এখন হবে রাইট টু লেফট শান্ট। এই যে একটা রিভার্সিবল ঘটনা, যেখানে শানটা পুরোপুরি রিভার্সিবল হয়ে গেল, এই রিভার্সিবল কন্ডিশনের নাম হচ্ছে আইজেন মাঙ্গার সিনড্রোম। এই রিভার্সিবল কন্ডিশনের নাম কি? আইজেন মাঙ্গার সিনড্রোম। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি রাইট ভেন্ট্রিকুলে প্রেশার ওভারলোড হচ্ছে। রাইট ভেন্ট্রিকুলার প্রেশার যখন লেফট ভেন্ট্রিকুলার চেয়ে বেশি, তখন শানটা রিভার্সিবল হয়ে যাবে। এবং ওই মুহূর্তে যেহেতু রাইট ভেন্ট্রিকুলার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে চলে গেল, তাহলে রাইট ভেন্ট্রিকুলার ব্লাডটা কি অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? ডিঅক্সিজেনেটেড। সো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যদি আপনার লেফট ভেন্ট্রিকুলে আপনি পাঠিয়ে দেন, এখন এই লেফট ভেন্ট্রিকল থেকে আপনি আবার চিন্তা করেন যে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে পাঠাইলেন, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কী দিয়ে যাবে? এরোটা দিয়ে চারিদিকে ছড়ায় পড়বে, সারা শরীরে ছড়ায় পড়বে। কী রকম ব্লাড ছড়াইলো? ডি অক্সিজেনেটেড ব্লাড। তার মানে এখন আপনার কী ডেভেলপ করবে? এখন ডেভেলপ করবে হচ্ছে সায়ানোসিস। তার মানে একটা পেশেন্ট ভিএসডি ছিল ছোটোবেলায়, এখন আপনার কাছে পেশেন্টটা প্রেজেন্ট করলো সায়ানোসিস নিয়ে। আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি? আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে আইজেনম্যাঙ্গার সিনড্রোম। ওকে, সো আমরা প্যাথোফিজিওলজি একদম স্পষ্টভাবে আমাদের সামনে ফুটে উঠেছে। প্যাথোফিজিওলজি থেকে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, যে কোনো প্রশ্ন অঞ্চলে আশা করি আপনারা পারবেন। এখন আমরা যদি আসি যে ক্লিনিক্যাল ফিচার্স, তো ক্লিনিক্যাল ফিচার্স আমরা বলবো। তো ক্লিনিক্যাল ফিচার্স বলার আগে আমরা একটু এইখানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লিনিক্যাল ফিচার্সগুলো বলি। ক্লিনিক্যাল ফিচার্সের পরে আমরা সাইন সিমটমে চলে যাবো। আচ্ছা, সো ক্লিনিক্যাল ফিচার্সে দেখেন যে ক্লিনিক্যাল ফিচার্সটা ডিপেন্ড করবে যে তার ভিএসডিটা কেমন। যদি স্মল ভিএসডি হয় তাহলে ওই যে ঘটনাগুলো বললাম এগুলো স্বল্প পরিমাণে হবে। স্বল্প পরিমাণে হইলে তার এই সিমটমগুলো আসতে একটু সময় লাগবে। সো এটা ইনিশিয়ালি সে অ্যাসিমটোমেটিক থাকতে পারে, আস্তে আস্তে তার সিমটম আসবে। তবে ছিদ্র যদি ছোট হয়, পানির ফ্লোটা হবে অনেক স্পিডি। পানির ফ্লো যত স্পিডি হবে, সাউন্ড হবে তত বেশি। আর ছিদ্র যদি বড় হয়, সহজে পানির ফ্লো বলতে ব্লাডের ফ্লোটা হবে তত স্লো, সো সাউন্ড হবে কম। তারপরে ছোটো ছিদ্রে পানি গেলে সাউন্ড বেশি হয়। আমরা জানি একটা টেপ ছাড়বেন, পরে আঙ্গুল দিয়ে ধরবেন, টেপের পানি যদি স্পিডে আসে, আঙ্গুল দেওয়ার পর দেখবেন যে মানে টেপ যখন আপনি আঙ্গুল দেবেন স্পিডটা আরও বাড়বে, সাউন্ড আরও বাড়বে। সো ডেফিনেটলি এটাই হয় যে স্মল ভিএসডি তাদের হোলো সিস্টোলিক যে মারমারটা থাকে, এই মারমারটা লাউড অ্যান্ড হার্শ হয়। এই মারমারটা কেমন হয়? লাউড অ্যান্ড হার্শ হবে, লাউড হার্শ অ্যান্ড ব্লোয়িং হবে। আর যদি এটা লার্জ ভিএসডি হয় তাহলে সেরকম জিনিসটা হবে না। তাহলে আমরা এই বাচ্চাদের এই অংশটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে রিটেনে হচ্ছে আপনাকে এই ক্লুগুলো দিবে যে একটা বাচ্চা আসছে ডিসনিয়া অন রেস্ট অর এক্সারশন। ডিসনিয়া কেন? কারণ আপনার লাংস ভর্তি ব্লাড, লাংস ভর্তি যদি এত ব্লাড থাকে, যে ব্লাডটাকে আপনি সার্কুলেট করাতে পারতেছেন না, তাহলে লাংসে ব্লাড থেকে লাভ কী হলো? কারণ অক্সিজেনেশন করার পরে এই ব্লাড তো আর সার্কুলেশন হয়ে যেতে পারছে না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, কারণ লাংস ইজ ওভার ক্রাউডেড, ওভার ফ্লাডেড উইথ ব্লাড। সো সেই ক্ষেত্রে বাচ্চাটা ডিসনিয়া হবে, রেস্টও হতে পারে, এক্সারশনও হতে পারে। ওকে, এরপরে আসেন এই বাচ্চাটার কি হবে? পুর ফিডিং হবে বা হচ্ছে ইন্টারাপ্টেড ফিডিং হবে। পুর ফিডিং হবে অথবা ইন্টারাপ্টেড ফিডিং হবে। এখন আপনার মানে প্রশ্ন আসতে পারে যে এখানে সমস্যা হচ্ছে হার্টে, বাট তার ফিডিংটা পুর হয় কেন? এখন আপনি চিন্তা করেন একটা বাচ্চা কি, একটা বাচ্চা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে। সো ব্রেস্ট ফিডিং যদি করে তাহলে তো বাচ্চা একটু এক ঢুক মিল্ক খায়, একটু সে ব্রেথ নেয়, মিল্ক খায় ব্রেথ নেয়। এখন আমরা যেটা বললাম যে বাচ্চাটা ডেভেলপ করছে হচ্ছে ডিসনিয়া, কারণ বাচ্চার লাংসটা ওইভাবে কাজ করতে পারছে না। কারণ লাংসের মধ্যে অলরেডি ব্লাড আছে, মানে ব্লাডের কারণে, অতিরিক্ত ব্লাডের কারণে পালমোনারি ইডেমা ডেভেলপ করছে। অন্যদিকে আমরা বললাম তার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের মতো একটা অবস্থা ডেভেলপ করেছে। সো এই কারণে বাচ্চাটার ফিডিংটা একসাথে টানা করতে পারে না, তার ইন্টারাপ্টেড ফিডিং করতে হয় বারবার। 2 নম্বর কথা হচ্ছে যখন কেউ ফিডিং করে তার মেটাবলিক ডিমান্ড বাড়ে, তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি আরও বাড়ে। সো তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি বাড়লে তার এই সমস্যাগুলো আরও বেশি বাড়ে, তখন সে তার সমস্যা হওয়া শুরু করে। হ্যাঁ, সো এই কারণে সে টানা ফিডিং করতে পারে না। সো যদি বাচ্চাটা টানা ফিডিং করতে না পারে, এই টেকেপ নেওয়ার জন্য, রেসপিরেটরি ডিফিকাল্টির জন্য, কনজেস্টিভ হার্ট ফেলিওরের জন্য, তখন বাচ্চাটার ওয়েট গেইন কীভাবে হবে? সো পুর ফিডিং এবং ইন্টারাপ্টেড ফিডিংয়ের কারণে আলটিমেটলি বাচ্চাটার ওয়েট গেইনটা পুর হয়। তাহলে 1 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টের জন্য বাচ্চা খেতে পারছে না, খেতে না পারার কারণে বাচ্চার ওজন বাড়তেছে না। সো ওজন না বাড়লে এবং খেতে না পারলে বাচ্চারা ডেফিনেটলি ফেটিক হয়ে যাবে। তাহলে 4 নম্বর কথা হচ্ছে বাচ্চাটার ইজি ফেটিগেবিলিটি হবে। 5 নম্বর কথা হচ্ছে প্রফিউজ পার্সপিরেশন। বাচ্চাটার কি হবে?
অতিরিক্ত সিম্প্যাথেটিক টোন অ্যাক্টিভেশনের কারণে বাচ্চাটা হেড সোয়েটিং হবে। সো এই জিনিসটাকে আমরা যদি একটু ব্যাখ্যা করি, দেখেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সো আমরা বললাম যে ভিএসডিতে আসলে কী হইলো, যে আমাদের লেফট টু রাইট, হ্যাঁ, লেফট টু রাইটে একটা শান্ট থাকে। সো লেফট টু রাইটে একটা শান্ট থাকার কারণে যে জিনিসটা হচ্ছে, এখানে একটু চিহ্নটা উল্টা দিকে আসছে, এটা আইসেন ম্যাঙ্গার এরকম হয় আর কি। সো লেফট টু রাইটে যখন শান্ট হয়, তাহলে আলটিমেটলি আমাদের পালমোনারি ব্লাড ফ্লো অতিমাত্রা বেড়ে যাচ্ছে। সো পালমোনারি ব্লাড ফ্লো যখন অতিমাত্রা বাড়তেছে, লাংসে কনজেশন হচ্ছে, ঠিকমতো গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, আলটিমেটলি আমাদের হার্ট ঠিকমতো কাজ করতে পারতেছে না। সো হার্ট যদি ঠিকমতো কাজ না করে, সো হার্ট থেকে এনাফ পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড সব জায়গায় ছড়াতে পারছে না। সব জায়গায় যদি ছড়াতে না পারে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে বডি কিন্তু কন্টিনিউয়াসলি কিছুটা হাইপোক্সিয়ার মধ্যে সে থাকছে। কেন? কারণ বডি এইখানে আমাদের মেটাবলিক ডিমান্ডকে সে বাড়ায় দিচ্ছে। কারণ মেটাবলিক ডিমান্ডকে সে বাড়ায় দিচ্ছে কীভাবে, যে এইখানে কার্ডিয়াক ইফেক্টিভিটি কিন্তু নাই, হ্যাঁ। সো হাইপোক্সিয়া যদি বডির মধ্যে থাকে, সো বডির যে মেটাবলিক ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী সে সাপ্লাই পাচ্ছে না। সো ডিমান্ড অনুযায়ী যদি সেই সাপ্লাইটা না পায়, তখন যে জিনিসটা হবে, তখন তার সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে। সো এক নম্বর হচ্ছে তার সারা শরীরে একটা হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে, তার কার্ডিয়াক আউটপুট তেমন নাই। সো তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। আমরা জানি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হচ্ছে সোয়েট গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করা। যখন সোয়েট গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে দিচ্ছে, তখন কী হচ্ছে, আমাদের কারণ আমরা জানি যে সিম্প্যাথেটিক ফাইবারগুলোর একটা অংশ হচ্ছে কোলিনার্জিক ট্রান্সমিশন করে সোয়েট গ্ল্যান্ডে, তখন তার সোয়েটিং হওয়া শুরু করে বেশি, তার সারা শরীরে তার সোয়েটিং হয় এবং ইনক্রিজড পার্সপিরেশন হয়। ওকে। সো এইখানে যে জিনিসটা হচ্ছে, যে আমাদের প্রথমত লাংস কাজ করতেছে না, দ্যাটস ওয়াই আমাদের হার্টে এনাফ পরিমাণ অক্সিজেন দিতে পারতেছে না, বডিতে অক্সিজেন কম পৌঁছাচ্ছে, এবং এই যে হার্ট রেট বাড়তে হচ্ছে, রেসপিরেটরি রেট বাড়তে হচ্ছে, দ্যাটস ওয়াই বডির একটা এক্সট্রা ডিমান্ডও তৈরি হচ্ছে। সব কিছু মিলে হাইপোক্সিয়া, এই এক্সট্রা ডিমান্ড এবং ল ইফেক্টিভ আউটপুটের কারণে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হচ্ছে। সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি সোয়েট গ্ল্যান্ডকে গিয়ে অ্যাক্টিভ করার কারণে আলটিমেটলি আমাদের পেশেন্টের পার্সপিরেশন হচ্ছে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পারলাম যে কেন একটা বাচ্চার পার্সপিরেশন হবে। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, 10 জনের জায়গায়, 100 জনের জায়গায় যদি 1000 মানুষ একটা জায়গায় যায়, তাদেরকে পুলিশ ভালোভাবে চেক করতে পারে না। ঠিক একইভাবে লাংসের ম্যাক্রোফেজ সেই জিনিসগুলোকে ভালোভাবে চেক করতে পারবে না। ব্লাডগুলোর মধ্যে যে অর্গানিজমগুলো লুকায় ছিল, লাংসের অ্যালভিওলাসে যে ম্যাক্রোফেজগুলো আছে, সেটাকে ধ্বংস করে দিত, বাট এখানে সেটা পসিবল না। দ্যাটস ওয়াই রিকারেন্ট পালমোনারি ইনফেকশন হবে ইন আর্লি ইনফেন্সি। তাহলে প্রত্যেকটা কথা আমরা একদম একটা সুতায় গেঁথে ফেলবো, যে ডিসনিয়া হয় সে কারণে খেতে পারে না, পুর ফিডিং হয় সে কারণে পুর ওয়েট গেইন হয়, ইজি ফেটেকেবিলিটি হয়, এবং যেহেতু সিস্টেমিক্যালি হাইপোক্সিয়া থাকে, সো পুর একটা প্রফিউজ পার্সপিরেশন হয়, এবং যেহেতু ব্লাড ফ্লো বেশি, দ্যাটস ওয়াই আমাদের রিকারেন্ট পালমোনারি ইনফেকশন হয়। সো এইখানে আপনাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, তুমি কী কী চেকলিস্ট দেখবা, তুমি বাচ্চারা কী কী এক্সামিনেশনে কী পাবা, হিস্ট্রিতে কী পাবা, কী ডায়াগনোসিস করবা, কীভাবে ইনভেস্টিগেশন করবা, প্রত্যেকটা সেগমেন্ট থেকে এখানে প্রশ্ন আসে। ভাইভাতে রিটেনে প্রশ্ন আসতে পারে, ইভেন মেডিসিন পার্টের প্রশ্ন আসতে পারে। সো এই অংশগুলো ইনশাল্লাহ আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তাহলে আসি, যদি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আমরা দেখি, তাহলে বাচ্চারা অবশ্যই একটা সিক লুকিং একটা বাচ্চা আমরা দেখতে পারবো, যে বাচ্চাটা প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চাটা ডিসনিক, বাচ্চাটা ম্যালনারিশড, এরকম আমরা জিনিস দেখতে পারবো। এরপরে বললাম সায়ানোসিস ইউজুয়ালি থাকে না, সায়ানোসিস ইউজুয়ালি থাকে না, কারণ এটা একটা এসায়ানোটিক হার্ট ডিজিজ। তবে যদি বাচ্চার একদম বেশি হাইপোক্সিয়া হয়, তখন সেটা হতে পারে, হ্যাঁ, বেশি বাচ্চা ক্রাই করলে বা একদমই শ্বাস না নিলে, তখন সেই জিনিসটা থাকতে পারে। এরপরে আমরা দেখি যে আমাদের জেনারেল এক্সামিনেশন আমরা রেসপিরেটরি রেট কেমন পাবে, হ্যাঁ, আপনি পাশেরগুলো না দেখে চিন্তা করেন যে রেসপিরেটরি রেট আপনি কেমন পাবেন। রেসপিরেটরি রেট অবশ্যই একটা বাচ্চার বেশি পাওয়ার কথা, কারণ এনাফ পরিমাণ সে রেসপিরেশন করতে পারছে না, লাংসের মধ্যে অলরেডি পালমোনারি ইডেমা হয়ে বসে রয়েছে। পালস রেট আপনি কী পাবেন, পালস রেট আপনি বেশি পাবেন, কারণ ট্যাকিকার্ডিয়া ট্যাকিপনিয়া দুইটাই হচ্ছে। ব্লাড প্রেশার আবার এখানে তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা বলেছি যে সিসিএফ হয়ে যায়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর। সো রাইট হার্টটা যদি ফেল থাকে, সো রাইট হার্ট ফেল করলে রাইট হার্টের যে প্রেশারটা, রাইট হার্টের প্রেশারটা আমরা জানি যে এই যে ধরেন এদিকে যদি ব্লাড বেশি আসে, আলটিমেটলি রাইট ভেন্ট্রিকলের প্রেশার বাড়বে, রাইট ভেন্ট্রিকলের প্রেশার বাড়লে রাইট এট্রিয়ামের প্রেশার বাড়বে, আর রাইট এট্রিয়ামের প্রেশার বাড়লে আলটিমেটলি কী হয়, জেবিবি বেড়ে যায়। সো এখানে জেবিবি থাকবে রেইজড। আর 2 নম্বর কথা হচ্ছে রাইট ভেন্ট্রিকলটাও কী হবে, আস্তে আস্তে হাইপারট্রফি হয়ে যাবে। সো এই যে এইরকম ফিচার আমরা পাবো। তাহলে কনজেস্টিভ হার্ট ফেলের একটা ফিচার হচ্ছে জেবিবি রেস থাকা, 2 নম্বর হচ্ছে নিচের দিকে লেগ ইডেমা হওয়া, ঠিক আছে। তাহলে জেবিবি রেস পাবেন, লেগ ইডেমা হবে। প্রিকোর্ডিয়াম যদি দেখেন, প্রিকোর্ডিয়ামে তো এইরকম একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন চলতে থাকবে, যেহেতু হার্ট রেট বেশি, সো প্রিকোর্ডিয়ামটা হাইপার ডাইনামিক থাকবে। অ্যাপেক্স স্পিডটা একটু লেফটে শিফট হবে, কারণ হার্টটা একটু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং হচ্ছে প্যারাস্টার্নাল লিফট, প্যারাস্টার্নাল লিফট বা প্যারাস্টার্নাল হিভ, যেটা আপনি বলেন না কেন, সেটা আপনি পাবেন। কেন প্যারাস্টার্নাল হিভ পাবেন, কারণ এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাচ্ছে, হ্যাঁ। রাইট ভেন্ট্রিকল যেহেতু হাইপারট্রফি হচ্ছে, এটা যদি স্টার্নাম হয়, সো স্টার্নামের ঠিক সাথেই হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল থাকে। সো আপনি যখন এইখানে হাতটা রাখবেন, আপনি রাইট ভেন্ট্রিকুলের ধাক্কাটা ফিল করবেন। সো দিস ইজ প্যারাস্টার্নাল লিফট। এবং এইখানে টোটাল সিস্টোলিকের সময় যখন আমাদের লেফট হার্টটা সিস্টোল করে, লেফট হার্টে যখন প্রেশার বাড়ে, তখন সে কিছু ব্লাড এরোটা দিয়ে পাঠায়, আর এই ছিদ্র যেহেতু আছে, কিছু ব্লাড সে হচ্ছে কোথায় পাঠায়, রাইট
হার্টে পাঠায় বা রাইট ভেন্ট্রিকলে পাঠায়। সো এই মারমারটা টোটাল সিস্টোলের টাইম জুড়ে মারমারটা থাকবে। কেন? কারণ লেফট ভেন্ট্রিকল যত সংকুচিত হবে, যত কন্ট্রাক্টেড করবে, তত ব্লাড সে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে পাঠাবে এবং বাইরেও পাঠাবে। সো যেহেতু টোটাল টাইম এইদিকে ব্লাড আসতে থাকে, সো এখানে আমরা একটা প্যান সিস্টোলিক বা একটা হোলো সিস্টোলিক মারমার পাই। এই জিনিসগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। এরপরে P2, আপনি কি P2 পাবেন? পালমোনারি P2 পাবেন? কেন পাবেন? কারণ হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হয়। সো পালমোনারি হাইপারটেনশন হইলে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা এরোটিক কম্পোনেন্ট, একটা হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট। যদি পালমোনারি হাইপারটেনশন থাকে তখন পালমোনারি কম্পোনেন্টের সাউন্ডটা জোরে হয়। দ্যাটস ওয়াই আপনি P2 মানে সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড পাবেন, হাতে ধরলে সেই সেকেন্ড হার্ট সাউন্ড আপনি ফিল করবেন, যেটাকে আমরা বলি পালপেবল P2। এবং লয়ার স্টার্নাল এরিয়াতে, এই যে আমরা যে জায়গাটা বললাম, দেখেন এইখানে যেহেতু সমস্যাটা, সো লয়ার স্টার্নাল এরিয়াতে আপনি একটা কন্টিনিউয়াস একটা মারমার পাবেন, কন্টিনিউয়াস না, দুঃখিত, মানে সিস্টোলের সময় একটা কন্টিনিউয়াস মারমার পাবেন, যেটাকে আমরা বলি হোলো সিস্টোলিক মারমার, মানে সিস্টোলের টোটাল টাইম ধরে এই মারমারটা থাকবে। সো একটা হোলো সিস্টোলিক মারমার আপনি পেতে পারেন। আচ্ছা, ভিএসডি উইথ আইসেনম্যাঙ্গার সিন্ড্রোম। আইসেনম্যাঙ্গারের কথাটা মনে আছে? আইসেনম্যাঙ্গারের ঘটনা উল্টে গেছিল, তো পাশার দান উল্টে গেছিলো, তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে তখন লেফট ভেন্ট্রিকলে ব্লাড যাচ্ছিল। তখন কি হবে? তখন রাইট ভেন্ট্রিকলে যেহেতু থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড যাচ্ছে, তখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো ইমপ্রুভ করে যাবে। কেন ইমপ্রুভ করে যাবে? কারণ তখন আমাদের লাংসে কিছু যাওয়াই লাগতেছে না ব্লাড, তো আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন তেমন হবে না। কিন্তু পেশেন্টের ডেভেলপ করবে সায়ানোসিস, পেশেন্টের ওভারঅল চেহারাটা ডাস্কি হয়ে যাবে, সায়ানোসিস হয়ে যাবে এবং পেশেন্টের ক্লাবিং ডেভেলপ করবে। নর্মালিও ভিএসডিতে ক্লাবিং থাকতে পারে, তবে আইসেনম্যাঙ্গারে বিশেষ করে যদি সায়ানোসিস থাকে, সায়ানোসিস থাকলে কিন্তু অবশ্যই ক্লাবিং থাকে। হ্যাঁ, মানে সায়ানোটিক হার্ট ডিজিজে মনে রাখবেন, সায়ানোটিক হার্ট ডিজিজে ক্লাবিং থাকে। হ্যাঁ, যখন সায়ানোসিস হয় তখন আমাদের প্লেটলেট হাইপোক্সিয়া থাকে, হাইপোক্সিয়া থেকে প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ হয়। এই প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টরের একটা ভূমিকা আছে আমাদের ডিস্টাল টার্মিনাল ফ্যালাঞ্জেসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকম ক্লাবিং পাওয়া যেতে পারে। এবং আমরা জানি যে কন্টিনিউয়াসলি হাইপোক্সিয়া থাকলে ইরেথ্রোপয়েটিন রিলিজ হয়, ইরেথ্রোপয়েটিন রিলিজ হলে কী হতে পারে? পলিসাইথেমিয়া হতে পারে। আচ্ছা, ছোট্ট একটা গ্যাপের পরে আমরা আবার ফিরে আসলাম। সো আমরা যেখানে ছিলাম, যে পেশেন্টের সায়ানোসিস হচ্ছে, তো সায়ানোসিসের সাথে এখন আপনি দেখবেন যে চেহারাটা একটু ডাস্কি হয়ে গেছে, এবং যেহেতু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে এবং সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড যাচ্ছে, তার মানে ডেফিনেটলি রাইট ভেন্ট্রিকুলে একটা প্রেশার ওভারলোড হবে। রাইট ভেন্ট্রিকুলার প্রেশার ওভারলোড মানে হচ্ছে একদিকে আপনার জেপিপি বেশি থাকবে, 2 নম্বর দিকে আপনার ইডেমা চলে আসবে, 3 নম্বর দিকে হচ্ছে আপনার লিভারটা টেন্ডার হয়ে যাবে। সো মোটামুটি এইরকম কিছু সাইন আপনি পেতে পারেন। প্রিকোর্ডিয়ামে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচারগুলো পাবেন, তার মানে হচ্ছে আপনি এখানে প্যারাস্টার্নাল হিপ পাবেন, পালপেবল P2 পাবেন, এইরকম জিনিসগুলো আপনি পাবেন। এবং যেহেতু এখন রাইট ভেন্ট্রিকুলার প্রেশারটা আবার বেড়ে গেছে, সো শানটা রিভার্স হয়ে গেছে, সো অ্যাপেক্স বিটটা কিন্তু এখন আবার আপনি লেফটে পাবেন না, অ্যাপেক্স বিটটা আপনি নর্মাল সাইডে পাবেন। ওকে, এবং এইখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে কোনো রকম কোনো মারমার কিন্তু থাকে না। আইসেনম্যাঙ্গার পেশেন্ট কোনো রকম কোনো মারমার পাওয়া যায় না, কারণ শান্ট রিভার্স হয়ে গেছে। সো আমরা পরীক্ষাতে স্যার এভাবে প্রশ্ন করি, একটা ভিএসডি পেশেন্ট তুমি দেখলা শান্ট পাইলা, তো ভিএসডি পেশেন্টটা তোমার কাছে ফলো আপে আসলো 2 বছর পরে, তুমি দেখলে যে পেশেন্টের ক্লাবিং ডেভেলপ করে গেছে এবং পেশেন্টের হার্টে তুমি আর কোনো মারমার পাও নাই, তো পেশেন্টের ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে আইজেনম্যাঙ্গার সিন্ড্রোম। কারণ আইজেনম্যাঙ্গার সিন্ড্রোমে কী হলো, যে লেফট থেকে রাইটে যে শানটা ছিল এটা এখন রিভার্স করে যাওয়ার কারণে এখন আর ওরকম ফ্লো হচ্ছে না, সো দ্যাটস ওয়াই পেশেন্টের এরকম সিস্টোলিক মারমার আমরা পাই না। ওকে, সো এই কথাটা খুব জরুরি। হ্যাঁ, সো যে সিস্টেম মারমারটা আমরা পাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এখন পাবো না। তবে কখনো কখনো ট্রাইকাসপিড রিগার্জিটেশনের জন্য একটা হলো সিস্টেম মারমার পাওয়া যেতে পারে, তবে ওইটার ইন্টেন্সিটি আর ভিএসডির মারমারের ইন্টেন্সিটি কখনোই সেম থাকে না। ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশনের জন্য আমরা কী করবো? ডায়াগনোসিসের জন্য আমরা প্রথমে ইনভেস্টিগেশন করবো, চেস্ট এক্সরে আপনি করলেন, কার্ডিওমেগালি পাইলেন, যেহেতু রাইট হার্ট বড় হয়ে যাচ্ছে, সো ডেফিনেটলি কার্ডিওমেগালি আপনি পাবেন। এবং যদি একদম স্মল ডিফেক্ট হয়, তখন যদি চেঞ্জগুলো আপনার না থাকে, ইভেন এক্সরে নর্মালও থাকতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় হার্ট এবং এপেক্স স্পিডটা কিন্তু তুলনামূলক লেফটে শিফট হয়ে গেছে, ঠিক আছে? সো এটা দেখলাম, এবং এইখানে দেখেন ভাস্কুলার মার্কিংগুলো একটু প্রমিনেন্ট হয়ে গেছে। তাহলে চেস্ট এক্সরেতে আমরা কী পাচ্ছি? কার্ডিওমেগালি উইথ প্রমিনেন্ট পালমোনারি ভাস্কুলাচার। তাহলে এই দুইটা কথাই একসাথে বলতে হবে, যে কার্ডিওমেগালি পাওয়া যায়, পালমোনারি ভাস্কুলাচারটা প্রমিনেন্ট থাকে। ইসিজি মোটামুটি প্রথম পর্যায়ে যদি আপনি ইসিজি করেন, আপনি দেখতে পারবেন যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, এবং যখন এটা আরও সময় যায়, পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ করে, তখন আপনি কী পাবেন? তখন আপনি বাই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারেন, হ্যাঁ, ইভেন পি পালমোনারি পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা করলেন আপনি ইসিজি করার পরে ফাইনাল আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে করতে হবে হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাম। সো আপনি যখন ইকোকার্ডিওগ্রাম করবেন, ইকোকার্ডিওগ্রাম করলে আপনি মোটামুটি ব্লাডের যে ডিরেকশনটা আছে, সেই ডিরেকশনটা আপনি মোটামুটি বুঝতে পারবেন, যে ব্লাড ডিরেকশন, ব্লাড ফ্লো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। সো ব্লাড ফ্লো কোন দিকে, লেফট থেকে রাইটের দিকে হচ্ছে ব্লাড ফ্লোটা হবে। এটা হচ্ছে আমরা ইকোতে আইডেন্টিফাই করব। যদি রাইট থেকে লেফটে ব্লাড ফ্লো হয়, তাহলে এটা কি? তাহলে সেটা হচ্ছে আইজেনম্যাঙ্গার সিনড্রোম। ওকে, আচ্ছা,
দেন আমরা এটাও এখানে লেখা আছে যে আইজেনবার্গার সিন্ড্রোম হলে রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুইটা ডাইলেটেড থাকবে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। চিকিৎসা কী? যদি স্মল ভিএসডি হয়, দেখেন স্মল ভিএসডিতে পেশেন্ট থাকে ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক, বড় রকম সমস্যা থাকে না, এবং যেহেতু সময়ের সাথে সাথে হার্টটা একটু বড় হবে, গ্রো করবে, সো অনেক ক্ষেত্রে স্মল ভিএসডির এই জিনিসটা নিজে নিজে ভালো হয়ে যায়। এখানে কোনো সার্জারি লাগে না, স্পন্টেনিয়াসলি 30-50% কেসে উইদিন 2 ইয়ার্স ভালো হয়ে যাচ্ছে। সুতরাং ওই সময়টাতে আমরা কী বলবো, ওই সময়টাতে পেশেন্টকে যেন রেগুলার খাওয়া দাওয়া করায়, ইনফেকশন আসলে যেন ইনফেকশন এগেনস্টে পেশেন্টকে যেন চিকিৎসা দেওয়া হয়, অ্যান্টি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইলেক্সিস যেন পেশেন্ট নিয়ে থাকে, এইটাকে আমাদের এনশিওর করতে হবে। কিন্তু যদি এটা মোটামুটি 5 মিলিমিটারের উপরে হয়ে যায়, হ্যাঁ, যদি মডারেটে চলে আসে, তখন আমাদেরকে আর আশা করা যাবে না যেটা স্পন্টেনিয়াসলি ক্লোজার হবে, তখন আমাদের চিকিৎসা লাগবে। চিকিৎসা আমরা কী করবো, আমাদের গোল হচ্ছে যে পেশেন্টের জন্য হার্ট ফেলিওরটা না হয়, পেশেন্টের জন্য এই যে ব্লাডগুলো এতবার যাচ্ছে, সো সেখান থেকে যেন পালমোনারি ভাস্কুলার যে পার্মানেন্ট যে ড্যামেজটা, পার্মানেন্ট যে চেঞ্জটা, এটা যেন না হয়। পেশেন্টের যেই পুয়ার ফিডিং থেকে যেই একটা হয়ে যাচ্ছিলো, হ্যাঁ, পুর ফিডিংয়ের কারণে পেশেন্টের যদি ফেইলার টু থ্রাইভ ছিল, এটা যেন আমরা কমাইতে পারি, মানে তার গ্রোথটা যেন আমরা এডিকুয়েটলি দিতে পারি, এবং হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটাকে যেন আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে হার্টের সমস্যাটা প্রিভেন্ট করবো, লাংসের সমস্যাটা প্রিভেন্ট করবো, গ্রোথ এবং ইনফেকশন বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসকে আমরা প্রিভেন্ট করতে চাই। সাপোর্টিভ ম্যানেজমেন্ট কী? সাপোর্টিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা করার চেষ্টা করব, সেটাকে আমরা মনে রাখবো হচ্ছে এসিডি। হ্যাঁ, আমরা এখানে কী করবো, এসিডি এভাবে মনে রাখবো। সো এতে হচ্ছে আমরা এসি ইনহিবিটর দেওয়ার চেষ্টা করব। সিতে হচ্ছে আমি ক্যালোরি, মানে হচ্ছে হাই ক্যালোরি ডায়েট দিব। ডিতে হচ্ছে ডাইউরেটিক্স দিব, দ্যাট ইজ ফ্রুসেমেট দিব, কারণ পেশেন্টের ভলিউম ওভারলোড হয়ে যেতে পারে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যেহেতু আছে। আর ডিতে হচ্ছে ডিগক্সিন দিতে পারি, ঠিক আছে? তাহলে এই চারটা জিনিস কি, এসিডি, হ্যাঁ, এসি ইনহিবিটর, ক্যালোরি দিব, ডাইউরেটিক্স এবং হচ্ছে ডিগক্সিন, এইভাবে আপনি মনে রাখবেন। তাহলে সাপোর্টিভ কি, এসিডি। গোল কি, চারটা। একটা হচ্ছে হার্ট ফেলিওর প্রিভেনশন করা, লাংসে ভাস্কুলার চেঞ্জকে প্রিভেনশন করা, গ্রোথটাকে এনশিওর করা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসকে ম্যানেজ করা। মোটামুটি কিন্তু আপনার পরীক্ষাতে অতটুকু বললেই পাস। এরপরে ট্রান্স ক্যাথেটার আপনি ডিভাইস ক্লোজার করতে পারেন। এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, এটা একটা ক্যাথেটার দিয়ে একটা জিনিস ঢুকায়, ওখানে ডিভাইস দিয়ে এটা ক্লোজ করে ফেলে। ওইটা আপনি মোটামুটি জাস্ট নামটা বললেই পারবেন যে ট্রান্স ক্যাথেটার, মানে ক্যাথেটার দিয়ে ডিভাইস দিয়ে আপনি ক্লোজ করবেন। সার্জিক্যাল ইন্ডিকেশন কি? যখন আপনি দেখবেন যে এই যে পেশেন্টের দুইটা কথা, একটা হচ্ছে ওই যে আমরা যেখানে চারটা গোলের মধ্যে একটা গোল ছিল রেসপিরেটরি, একটা গোল ছিল থ্রাইভ, হ্যাঁ, মানে গ্রোথ। সো যদি আপনি দেখেন যে পেশেন্টের রেসপিরেটরি সিমটম আছে এবং হচ্ছে ফেইলার টু থ্রাইভ, এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব, ভিএসডি অপারেশন করতে হবে। অপারেশনটা কখন করব? 6 থেকে 12 মাস বয়সে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশন করে ফেলতে পারি, ঠিক আছে? সো 6 থেকে 12 মাস বয়স, যে সমস্ত পেশেন্টদের যাদের পালমোনারি হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রে একটা ইন্ডিকেশন। তবে আমরা সার্জারি 6 থেকে 12 মাসও করা যায়, তবে আইডিয়াল টাইম হচ্ছে 3 থেকে 6 মাস। আইডিয়াল টাইম হচ্ছে 3 থেকে 6 মাস। সো এখন 3 থেকে 6 মাস আপনি কীভাবে করবেন? তাহলে যদি দেখেন যে 3 থেকে 6 মাসে বাচ্চাটার এটার সাইজটা অনেক বড়, হ্যাঁ, একটা লার্জ ভিএসডি এবং পেশেন্টের পালমোনারি হাইপার টেনশনের ফিচার চলে আসতেছে, বাচ্চাটার গ্রোথ কম হচ্ছে তুলনামূলক, তখন আপনি 3 থেকে 6 মাসে করে ফেলতে পারলে সবচেয়ে বেশি ভালো। ওকে, সো এই হচ্ছে আমাদের ভিএসডি রিলেটেড কথাবার্তা। তাহলে ভিএসডিটা আমরা মোটামুটি আশা করি ইনশাল্লাহ পরীক্ষাতে যে কোনো কোশ্চেনই করুক আমরা পারবো। এএসডির কথায় চলে আসি। সো এএসডি হচ্ছে ভিএসডির ছোটো ভাই। সো এএসডিতে ভিএসডির মতো বাকি সব ফিচারই আপনি মোটামুটি পাবেন। তো এএসডি কী হয়, এএসডির ক্ষেত্রে কয়েক রকমের টাইপ আছে, এর মধ্যে ওস্টিয়াম প্রাইমাম আর সেকেন্ডাম সবচেয়ে কমন। আমরা জানি যে এএসডিতে হার্টের দুই ধরনের ওস্টিয়াম তৈরি হয় আর কি, একটা হচ্ছে ওস্টিয়াম প্রাইমাম আর একটা হচ্ছে ওস্টিয়াম সেকেন্ডাম। তো এই দুইটার যে কোনোটাতেই হচ্ছে ডিফেক্ট থাকতে পারে। সো একটু যদি আমরা ছবিটা দেখাই, তাহলে এই যে দেখেন যে এটা হচ্ছে একটা পেশেন্টের প্রথমত তার একটা সেপ্টাম প্রাইমাম তৈরি হয়। সেপ্টাম প্রাইমামটা ওই নিচ পর্যন্ত লাগতে লাগতে এখানে একটা ছিদ্র তৈরি হয়ে যায়, তো সেটাকে আমরা বলি হচ্ছে ওস্টিয়াম প্রাইমাম। এরপরে আবার নিচ থেকে আরেকটা সেপ্টাম তৈরি হওয়া শুরু করে, যেটাকে আমরা বলি সেপ্টাম সেকেন্ডাম, এবং এর মাঝখানে যেই গ্যাপটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ওস্টিয়াম সেকেন্ডাম। যে সেপ্টাম সেকেন্ডাম এবং এর মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে ওস্টিয়াম সেকেন্ডাম। তো এখানে একটা ফোরামেন ওভালি থাকে, এই ওস্টিয়াম সেকেন্ডামের এই জায়গাটাতে ফোরামেন ওভালি আমরা দেখি। তো এই যে ফোরামেন ওভালি এদিক থেকে এদিকে যেটা যাচ্ছে, সো এটা অনেক সময় প্যাটার্ন থাকতে পারে, ঠিক আছে? সো এটা এক রকমের সমস্যা। তাহলে মোটামুটি আমরা 4 রকমের সমস্যা পাই। এই যে আমাদের যে সেপ্টাম সেকেন্ডাম, হ্যাঁ, এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল ফোরামেন ওভালি, এটা ফোরামেন ওভালিটা প্যাটার্ন থাকলো, সেটা হচ্ছে প্যাটার্ন ফোরামেন ওভালি। এরপরে যে ওস্টিয়াম সেকেন্ডামের ডিফেক্ট, হ্যাঁ, তো টোটাল জায়গাতে ওস্টিয়াম সেকেন্ডামটা পুরোপুরি ক্লোজারই হইলো না, হ্যাঁ, সেকেন্ডামের ডিফেক্ট, সাইনাস ভেনোসাসের ডিফেক্ট, এবং হচ্ছে এখানে কিছুই নাই। সো কমন একটা এট্রিয়াম আসতে পারে। আবার করোনারি সাইনাসটা হচ্ছে যখন এখানে ওপেন করলো, করোনারি সাইনাসটা দুইটা জায়গাতেই একটা ওপেন করে ফেললো, সো আনরুফড করোনারি সাইনাস। এরকম কয়েক রকমের এএসডি পাওয়া যায়। সো এগুলো আপনাকে পরীক্ষাতে কিছুই জিজ্ঞেস করবে না, যদিও এখানে 4টা টাইপ লেখা আছে, আপনি ওস্টিয়াম সেকেন্ডাম এবং প্রাইমাম অতটুকু মনে রাখতে পারলে ইনশাল্লাহ হইলো।
সো এএসডিতে আসলে কী ঘটে? এএসডিতে আমরা মোটামুটি ভিএসডিতে যা বলেছি সব ঘটনা এএসডিতে ঘটতে পারে, কিন্তু একটু মানে ধরেন ফ্রিকোয়েন্সিটা একটু কম হবে, হ্যাঁ, বা এটার কি বলা যায়, গ্রেডিয়েন্টটা কম হবে। মানে ভিএসডিতে যেই পরিমাণে, যে উচ্চতায় বা যেই রকমভাবে সমস্যাগুলো আসছে, এএসডিতে এরকমভাবে আসবে না, কারণ এএসডিতে ব্লাড কিন্তু অত বেশি না, মানে এট্রিয়ামে তো অত ব্লাড সে ডিল করে না, ঠিক আছে? সো এইটাই আর কি বিষয়। কিন্তু বাকি ঘটনা একই, লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে হচ্ছে ব্লাড যাবে। সো লেফট টু রাইট শান্ট আমরা এখানেও দেখতে পারবো, এইখানেও আমরা দেখবো যে বেশি বেশি ভলিউম আসতেছে। সো ভলিউম ওভারলোড, পালমোনারি ইডেমা অ্যান্ড হাবিজাবি যা আছে সব কিছু এখানে নিয়ারলি আপনি সেমই পাবেন। তো বৈশিষ্ট্য বলতে গেলে সেম, এবং ইভেন এইখানেও কিন্তু একটা পর্যায়ে আইজেনম্যাঙ্গার সিনড্রোম ডেভেলপ করতে পারে। সো ক্লিনিক্যাল ফিচার আমরা কিচ্ছু বলা লাগবে না, সেম। যেখানে এক্সারসাইজ ইনটলারেন্স, ইজি ফেটিকেবিলিটি, ইনক্রিজ পার্সপিরেশন সব আমরা আগে আলোচনা করেছি, সেম অ্যাজ ভিএসটি। প্রিকোর্ডিয়ামও আপনি ভিএসডির মতো সব কিছু সেম পাবেন, শুধুমাত্র এখানে একটা কথা আমাদেরকে আলাদা করে বলতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে এট্রিয়ামের এখানে একটা ডিফেক্ট থাকে, সো এই ডিফেক্টের কারণে এখানে একটু পার্থক্য হয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে যে S2 যে সাউন্ডটা আছে, হ্যাঁ, এস টু সাউন্ডটা ওয়াইডলি স্পিডেড থাকে, ফিক্স থাকে অ্যাট পালমোনের এরিয়া। সো আমরা জানি যে S2 তো কী হয়, এওরটিক সাউন্ড প্রথমে হয়, এরপর হচ্ছে পালমোনারি সাউন্ড প্রথমে হয়। হ্যাঁ, সো এওরটিক A2 আর P2। এখন ঘটনা হচ্ছে এই লোকের তো এওরটাতে কোনো সমস্যা নেই, সো এই দিক দিয়ে ইজিলি ব্লাড চলে যায়। সো ব্লাড চলে যাওয়ার পরে এওরটিক ভাল্বটা ক্লোজ হয়ে যায়, এটা হচ্ছে A2 ক্লোজ হলো। কিন্তু যেহেতু এখানে ব্লাড আসতেছে, এই ব্লাডটা আবার এই দিক দিয়ে যাচ্ছে, পালমোনারি আর্টারি হয়ে যাচ্ছে, তাহলে পালমোনারি আর্টারিতে তুলনামূলক একটু বেশি ব্লাড ফ্লো হয়। বেশি ব্লাড ফ্লো হওয়ার জন্য পালমোনারি যে ভাল্বটা আছে এটা ক্লোজ হতে একটু সময় লাগে, তাহলে A2 এর পরে একটা গ্যাপ হয়। সো A2 এর পরে একটু পরে আমরা P2 পাই। সো এখানে A2 P2 একটা পার্থক্য পাওয়া যায়। এই যে সেকেন্ড হার্ট সাউন্ডে A2 কম্পোনেন্ট এবং P2 কম্পোনেন্টের একটা পার্থক্য পাওয়া গেল, এটাকে আমরা বলি হচ্ছে স্প্লিটিং। আচ্ছা, এখন এই স্প্লিটিংটা ফিক্সড বলতে কি বোঝায়? এই স্প্লিটিংটা ইন্সপাইরেশনের সময়ও যতটুকু, এক্সপাইরেশনের সময় ততটুকু। সাধারণত ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনের সময় এই স্প্লিটিংয়ের মধ্যে পার্থক্য হয়। যেমন ধরেন কোনো বান্ডেল ব্রাঞ্চ ব্লক হইলো বা অন্য কোনো প্যাথোলজির জন্য যদি স্প্লিটিং হয়, এটা ইন্সপাইরেশন এক্সপাইরেশনে সেম হয় না। বাট এইখানে যে জিনিসটা হয়, আমরা জানি যে ইন্সপাইরেশনের ক্ষেত্রে রাইট হার্টে ব্লাড বেশি মুভমেন্ট করে। কেন? কারণ চারদিক থেকে ব্লাড আসে ইন্সপাইরেশনের সময়, সব জায়গা থেকে হচ্ছে আমাদের কী করে, যে ব্লাডগুলো আসে এসে রাইট হার্টে জমা হয়ে এটা লাংসে যায়, এবং এক্সপাইরেশন যখন করে তখন মূলত লাংস থেকে ব্লাডগুলো লেফট হার্টে আসে এবং লেফট হার্টে ফ্লো বেশি হয়। তাহলে দুই সময় কিন্তু দুইটা হার্টের অ্যাক্টিভিটি বেশি। কিন্তু যেহেতু এখানে একটা ছিদ্র আছে, সো লেফট হার্ট এবং রাইট হার্টের প্রেশার একটা ইকুয়ালাইজেশন হয়ে যায়। কারণ যদি এই হার্টের প্রেশার বেশি থাকে, এই হার্টের দিকে এই হার্টের প্রেশার বেশি, ধরেন লেফট হার্টের প্রেশার বেশি থাকলো, ব্লাড এখানে পাঠিয়ে দিল, রাইট হার্টে চলে আসলো, সো প্রেশারটা ইকুয়ালাইজ হয়ে যায়। হ্যাঁ, আবার রাইট হার্টে বেশি ব্লাড আসলে, সো সে বেশি ব্লাড থাকলে সে লেফট হার্ট থেকে বেশি ব্লাডকে আসতে দেয় না। সো আলটিমেটলি একটা ছিদ্র থাকাতে এই পাশের এবং এই পাশের দুইটা এট্রিয়ামের মধ্যে যে প্রেশারের পার্থক্য ছিল, এই পার্থক্যটা থাকে না, এটা ইকুয়ালাইজেশন হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনি ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনের মধ্যেও এই যে A2 P2 যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা চেঞ্জ হয় না। এটাকে আমরা বলি S2 ইজ ওয়াইডলি স্প্লিটেড। কেন ওয়াইডলি স্প্লিটেড? কারণ পালমোনারি সাউন্ডটা দেরিতে হচ্ছে, এবং ফিক্সড। কেন ফিক্সড? কারণ রেসপিরেশনের সাথে A2 P2 যে দূরত্বটা, যে সময়ের পার্থক্যটা, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে এই কথাটাকে অবশ্যই মনে রাখতে হবে। এইটা আপনার FCPS, MRCP, রেসিডেন্সি যা বলেন, BCS সব কিছুর জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপরে এখানে এডেড সাউন্ড, এগুলোর কিছু মনে রাখলে হবে। পালপেশনে P2 পালপেবল থাকবে, এগুলো আমরা জানি, যেহেতু পালমোনারি এরিয়াতে ব্লাড সাপ্লাই হবে, সবগুলো আগের ব্যাখ্যা। ইনভেস্টিগেশন চেস্ট এক্সরেতে আপনি দেখবেন যে হার্ট সাইজটা অত বেশি বড় না থাকলেও মোটামুটি নর্মালি বলা যেতে পারে, কখনো কখনো কার্ডিওমেগালি পাইতেও পারে। কার্ডিওমেগালির এখানে গুরুত্বপূর্ণ যেটা দেখবেন যে আপনি হার্টের মধ্যে এই যে পালমোনারি কোনাসটা, এই পালমোনারি কোনাসটা এখানে বালজিং থাকে। হার্টের মধ্যে কি থাকে? এই পালমোনারি কোনাসটা বালজ থাকে, এই পয়েন্টটা আমাদেরকে বলতে হবে। ওকে, সো ডাইলেটেড মেইন পালমোনারি আর্টারি অ্যান্ড ফুল পালমোনারি কোনাস। সো সাধারণত এটা হচ্ছে এরকম থাকে, বাট এখানে এটা কনভেক্স হয়ে যায়, ঠিক আছে? পালমোনারি কোনাসের মধ্যে এটা কেন হচ্ছে? কারণ আমাদের পালমোনারি আর্টারি দিয়ে বেশি ব্লাড যেতে হচ্ছে, দ্যাটস ওয়াই পালমোনারি আর্টারিটা ফুল থাকে, পালমোনারি কোনাসটা ফুল থাকে, এবং যেহেতু বেশি বেশি ব্লাড যায়, সো পালমোনারি ভাস্কুলার মার্কিংসগুলো আমরা বেশি বেশি পেয়ে থাকি। এটাই হচ্ছে এএসডির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এরপর আমরা যদি বলি যে ইসিজিতে আপনি কী পাবেন, ইসিজিতে নর্মালি ছোটো এএসডি যদি হয় কিছু পাওয়া যায় না, বাট লার্জ এএসডি যদি হয় তাহলে রাইট এক্সিস ডেভিয়েশন পাওয়া যায়। কেন রাইট এক্সিস ডেভিয়েশন পাওয়া যাচ্ছে? যেহেতু রাইট হার্টের বেশি কাজ করতে হচ্ছে, সো আমরা রাইট এক্সিসটা ডেভিয়েশন পাই, মানে রাইট হার্ট, যেই হার্ট বেশি কাজ করবে সেই হার্টে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা বেশি সময় ধরে যাবে, দ্যাটস ওয়াই রাইট এক্সিস আমরা ডেভিয়েশন পেতে পারি। মেডিকেল ম্যানেজমেন্টে দেখেন, যদি আমাদের প্ল্যান হচ্ছে যে ছোটোখাটো যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি প্ল্যান করব ওয়েট অ্যান্ড ওয়াচ
এবং কমনলি আমরা যে কাজটা করে থাকি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে থাকি, মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আগের মতোই যে আমরা হচ্ছে যেন ভলিউম ওভারলোড না হয় সে কারণে আমরা একটা ডায়োটিক্স দিয়ে রাখি, প্রয়োজনে আমরা ট্রান্সক্যাথেটার ডিভাইস দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। সো পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস এইখানে পরীক্ষাতে আপনাকে প্রশ্নটা করতে পারে এভাবে যে প্রিটার্ম বা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি, এই প্রিটার্ম বা লো বার্থ ওয়েট একটা বাচ্চা আসছে একটা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে, তুমি কোনটা চিন্তা করবা? তাহলে মনে রাখবেন যখনই প্রিটার্ম অথবা লো বার্থ ওয়েট একটা বেবির কথা বলবে যার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, এটা নান আদার দেন পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। সেই জিনিসটা আসলে কি? ডাক্টাস আর্টারিওসাস হচ্ছে দুইটা আর্টারির মধ্যে একটা কানেকশন করতেছে, একটা হচ্ছে পালমোনারি আর্টারি আর এওরটা, এর মধ্যে একটা থাকে আমাদের ডাক্টাস আর্টারিওসাস। এটা জন্মের আগে এই কানেকশনটা থাকে। কেন থাকে? কারণ জন্মের আগে লাংসটা বন্ধ থাকে, সো যেহেতু অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে আসার কোনো সুযোগ নাই, কি হয় তখন আম্বিলিকাল ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা আসে রাইট হার্টের পরে এটা রাইট এদিক দিয়ে যায়, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যায়, গিয়ে এদিক দিয়ে আমাদের ব্লাডটা মিক্সড হয়ে যায় এওরটার সাথে। কারণ আগে রাইট হার্ট দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা আসতো, ঠিক আছে, এসে এই পাথরে দিয়ে এটা কাজটা করে। কিন্তু জন্মের পরে যখন আমাদের লাংস অ্যাক্টিভ হয়ে যায়, সো লাংস অ্যাক্টিভ হলে কি হয়, অক্সিজেনেটেড ব্লাড চলে আসে আমাদের লাংসের মাধ্যমে, মানে পালমোনারি ভেইন দিয়ে আসে আমাদের লেফট হার্টে, দেন লেফট হার্ট থেকে এওয়ার্টার মাধ্যমে চলে যায়। সো আমার রাইট হার্টের কোনো প্রয়োজন এখানে থাকছে না। সো রাইট হার্টের সাথে কোনো কানেকশনের প্রয়োজন যেহেতু নাই, ডাক্টাস আর্টেরিওসাসটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই ডাক্টাস আর্টেরিওসাসটা যদি ধরেন একটু আর্লি এই যে বাচ্চাটা জন্ম হয়ে যাবে, নিউনেটটা যদি আর্লি এজে চলে যায়, মানে প্রিমেচিওর যদি হয়, তখন এই ডাক্টাস আর্টারিওসাসটা আর বন্ধ হয় না, ঠিক আছে। তাহলে দেখা যায় যে যাদের ওজন মোটামুটি 1.5 কেজির কম, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে 10% কেসে এই আর্টারিটা ওপেন থাকে। আর্টারিটা ওপেন থাকলে সমস্যা কি? যেহেতু এওরটা হাই প্রেশার ব্লাড ক্যারি করে, সো এওরটা থেকে ফুসফুস করে ব্লাডটা চলে আসবে কোথায়? আমাদের পালমোনারি ট্রাঙ্কে। এবং এই এওরটা দিয়ে পালমোনারি ট্রাঙ্কে যে ব্লাডটা আসবে এটা সবসময় আসতে থাকবে, এটা সিস্টোল হোক ডায়াস্টোল হোক, এওরটাতে ব্লাড থাকলে এখানে আসবে। দ্যাটস ওয়াই এই পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স মারমার পাই। এই ক্যারেক্টারিস্টিক মারমারের নামটা হচ্ছে কন্টিনিউয়াস মেশিনারি মারমার। কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে পাওয়া যায়, নিয়ার দ্য স্টার্নাম, ঠিক আছে। এটা মিড ক্লেভিকুলার লাইন, এটা সবচেয়ে বেশি। সো এই কথাটা পুরোটা কথা খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস মেশিনারি মারমার প্রেজেন্ট এট লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস নিয়ার দ্য স্টার্নাম এবং ম্যাক্সিমাম এট দ্য মিড ক্লেভিকুলার লাইন, ঠিক আছে। এবং এই মারমারটা এইদিকে যেহেতু আমাদের টেভিকল কাছাকাছি আছে, এইদিকে মারমারটা রেডিয়েশন হয় এবং এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আপনি সাউন্ডটা মোটামুটি শুনতে পারেন। ক্লিনিক্যাল ফিচার এগুলো মোটামুটি সেম, পালসটা একটু হাই ভলিউম থাকে, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই মারমারটা সম্পর্কে আমাদের জানতে হবে, পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। তাহলে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসের ক্ষেত্রে আপনি দেখেন এইখানে আপনি কার্ডিওমেগালি পাচ্ছেন এবং মিডিয়াস্টের নামটা একটু হোয়াইটেনিং পাবেন, ঠিক আছে। এই জিনিসটা এখানে একটু গুরুত্বপূর্ণ। তাহলে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কী করি? এখন প্রশ্ন হচ্ছে যে আপনার মাথায় আসতে পারে যে জন্মের আগে এটা খোলা থাকে, তাহলে জন্মের পরে কীভাবে বন্ধ হয়? তাহলে জন্মের পরে বন্ধ করার জন্য আমরা যেটা মনে রাখি যে প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ, সো প্রোস্টাগ্ল্যান্ডিন ই আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ই, এটা হচ্ছে ই2 মেনলি কিপস ওপেন, প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কিপস ওপেন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কী করে? এই পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসকে ওপেন রাখে, হ্যাঁ। এই যে সো এখানে লিখেছিলাম আমি আবার যে প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসকে, মানে এটাকে ওপেন রাখে। আর ইন্ডোমেথাসিন হচ্ছে এন্ড করে। সো পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসকে এন্ড করবে হচ্ছে ইন্ডোমেথাসিন, এখান থেকে নামটা মনে রাখবো, ইন্ডোমেথাসিন এটাকে এন্ড করবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 ডাক্টাস আর্টারিওসাসকে ওপেন রাখে। তাহলে ডাক্টাস আর্টারিওসাসকে ওপেনটাকে বন্ধ করার জন্য, প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 এর সিনথেসিস কমানোর জন্য আমরা একটা এনএসআইড ইউজ করি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সেটা সাইক্লোক্সিনোজ পাথওয়েকে ব্লক করে, আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 হয় না, আর আমার ডাক্টাস আর্টারিওসাসটা ক্লোজ হয়ে যায়। এই ড্রাগের নাম কি? এই ড্রাগের নাম হচ্ছে ইন্ডোমেথাসিন কোন রুটে দিতে হয় এটাই এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন্ডোমেথাসিন আমরা আইভি রুটে দিই। এছাড়া আমরা চাইলে ইবুপ্রোফেন দিতে পারি, ট্রান্সক্যাথেটার ডিভাইস দিয়ে বন্ধ করতে পারি, সার্জিক্যালি বন্ধ করতে পারি। তবে অবশ্যই ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের যে ম্যানেজমেন্টটা, সেই ম্যানেজমেন্টটা আমরা এখানে পেশেন্টকে দিব, ঠিক আছে। সো লেফট টু রাইট শান্টের কারণে কী কী ঘটনা ঘটে, আমরা উল্লেখযোগ্য ঘটনাগুলো গত 3টা ডিজিজের ক্ষেত্রে আলোচনা করেছি। এখানে একটা ফ্লোচার্ট আছে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। এখন আমরা আসি হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, হ্যাঁ। সো টেট্রালজি অফ ফ্যালট আপনাদের কাছে পড়াইতে পারবো কিনা একটু দেখি, দাঁড়ান। আচ্ছা, চেষ্টা করি আল্লাহ ভরসা যতটুকু পড়ানো যায়। সো টেট্রালজি অফ ফ্যালট এটা হচ্ছে আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, টি দিয়ে নাম। টেট্রালজি ফ্যালটের 4টা কম্পোনেন্ট, টেট্রালজি ফ্যালটের এই 4টা কম্পোনেন্টটাকে আমাদের খুব ভালো করে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। সো এই যে
এইখানে এই 4টা কম্পোনেন্টের ক্ষেত্রে এই ছবিটাকে আমি খুব ভালো করে জোর দিচ্ছি। এটা হলো যে ফেলোটের 4টা কম্পোনেন্টকে আপনি প্রমাণ করে দিতে হবে স্যারের কাছে। সো প্রুফ, সো উই হ্যাভ টু প্রুফ টেট্রালজি অফ ফেলোট। সো প্রুফ মানে হচ্ছে 1 নম্বরে পালমোনারি ইনফান্ডিবুলার স্টেনোসিস। তাহলে একটা খেয়াল করেন যে এই যে আমাদের জায়গাটা যেখানে পালমোনারি আর্টারিটা এখান থেকে উঠলো, এই ইনফান্ডিবুলামে এইটা গোড়াতেই স্টেনোসিস, তাহলে পালমোনারি ইনফান্ডিবুলার স্টেনোসিস। তাহলে আপনার ব্লাডটা এদিক দিয়ে পালমোনারি আর্টারি হয়ে এদিকে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারছে না, না গেলে অক্সিজেনেশন হচ্ছে না। এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কী করবে? ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে এইখানে একটা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে, ডিফেক্ট দিয়ে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লেফটে চলে আসবে। কেন? কারণ একটু পরিমাণ ব্লাডও এখানে যেতে পারে না। এখন যেতে না পারলে আপনার এই হার্ট তো অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে, এরপরে যেতে পারতেছে না, তখন এই হার্টের মাসলগুলো পাওয়ারফুল হয়ে যায়। সো পালমোনারি স্টেনোসিস 2 নম্বর কথা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির পরে প্রুফ, ওতে হচ্ছে ওভার রাইডিং অ্যাওর্টা, যে এই অ্যাওর্টাটাও কী করে এই ভিএসডির মুখে এসে একদম অ্যাওর্টাটা ওপেন করে। আর লাস্ট অফ অল প্রুভের ভিতে হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে পালমোনারি ইনফান্টিবুলার স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ব্লাডটাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল এদিকে, কারণ এদিকে আছে ভিএসডি, এবং গিয়ে এই পাশে সে পেয়ে গেল ওভাররাইডিং অ্যাওর্টা। সো ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সরাসরি অ্যাওর্টা দিয়ে এদিকে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই আপনি দেখেন যে ব্লাডটার কালারটা লাল না, ব্লাডটার কালারটা হচ্ছে বেগুনি। ওকে, তাহলে এই কথাগুলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যার কারণে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, আমাদের অ্যাপেক্সটা মূলত ফর্ম হয় লেফট ভেন্ট্রিকল দিয়ে। সো যত আমার লেফট ভেন্ট্রিকল বড় হবে, অ্যাপেক্সটা তত এইরকমভাবে, হ্যাঁ ধরেন লেফট ভেন্ট্রিকল এরকম ছিল, এখন লেফট ভেন্ট্রিকল এরকম আঁকলাম, তখন লেফট ভেন্ট্রিকল এরকম হবে। সো লেফট ভেন্ট্রিকল যদি কখনো ল্যাটারালি সরে যায়, আপনি বুঝবেন যে লেফট ভেন্ট্রিকলটা এনলার্জ হয়েছে। বাট আমাদের রাইট ভেন্ট্রিকল থাকে হচ্ছে এইখানে। এখন রাইট ভেন্ট্রিকলে যদি এইটার জায়গায় আমি এত বড় আঁকি, তাহলে কী হবে? তাহলে এই রাইট ভেন্ট্রিকল এইটা, আর এটার সাথে আছে লেফট ভেন্ট্রিকল। সো রাইট ভেন্ট্রিকলটাকে আপনি যত বড় বানাই দিবেন, লেফট ভেন্ট্রিকলটাকে আপনার তত একটু উঠায় দিতে হবে। সো রাইট ভেন্ট্রিকলটা এরকম বড় হয়ে যাওয়ার কারণে লেফট ভেন্ট্রিকলটা হয়ে যায় হচ্ছে এইখানে, হ্যাঁ। সো আপনার লেফট ভেন্ট্রিকলটা নিচের পরিবর্তে একটু উপরের দিকে উঠে যায়। সো এই যে উপরে উঠে গেল, ওই উপরে ওঠাটাকেই আমরা হচ্ছে বুটের সাথে মিলাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে বুট শেপড হার্ট, হ্যাঁ, মানে বুট জুতার মতো আর কি। সো বুট শেপ হার্ট আমরা কখন পাচ্ছি? বুট শেপ হার্ট আমরা পাই হচ্ছে টেট্রালজি অফ ফ্যালোটে। সো এই প্রত্যেকটা কথা ভাইয়া, প্রত্যেকটা কথা স্যাররা পরীক্ষা জিজ্ঞেস করবে। তাহলে আমরা মোটামুটি 4টা কম্পোনেন্ট শিখতে পারলাম: পালমোনারি ইনফান্টিবুলার স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওভাররাইডিং অ্যাওর্টা, ভিএসডি, এবং হার্ট এখানে কি পাচ্ছি? হার্টে আমরা বুট শেপ হার্ট পাচ্ছি। এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আলহামদুলিল্লাহ আলোচনা করে ফেলেছি। সো এই হচ্ছে 4টা কম্পোনেন্ট, এটা মাস্ট জানতে হয়। এই 4টা কম্পোনেন্টের সাথে কখনো কখনো এএসডি থাকতে পারে। যদি এএসডি থাকে, তখন সেটাকে বলা হয় প্যান্টালজি অফ ফ্যালোট। সো এগুলো হচ্ছে নাইস টু নো। এটা ধরেন আপনি অনার্স মার্কের কোশ্চেন এইভাবে জিজ্ঞেস করবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্যান্টালজি অফ ফ্যালোট। প্যান্টালজি অফ ফ্যালোট কি? ওই 4টার সাথে যদি এএসডি থাকে। তাহলে আমরা প্যাথোফিজিওলজি আলোচনা করা শেষ। তাহলে এখন ঘটনাটা আসলে কি ঘটলো? তাহলে ঘটনাটা যেটা ঘটলো, তার লাংসে আসলে ব্লাড যাচ্ছে না। সো লাংসে যদি ব্লাড না যায়, তাহলে লাংসটা হচ্ছে ওলিগেমিক হবে। ওলিগেমিক লাং ফেল আপনি যদি এক্সরে করেন। 2 নম্বরে তার সিস্টেমিক সার্কুলেশনে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, তাহলে সিস্টেমিক সার্কুলেশনে সবসময় অক্সিজেন কম থাকবে। সো তার কি থাকবে? তার সবসময় যে জিনিসটা বিরাজ করবে, সেটা হচ্ছে তার রক্তে ক্রনিক হাইপোক্সেমিয়া বিরাজ করবে, সায়ানোসিস বিরাজ করবে। তাহলে সায়ানোসিস যদি বিরাজ করে, হাইপোক্সেমিয়া যদি থাকে, ইরিথ্রোপয়েটিন স্টিমুলেটেড হবে। ইরিথ্রোপয়েটিন স্টিমুলেটেড হলে পলিসাইথেমিয়া হবে। তাহলে পরের পয়েন্ট হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া যদি হয়, তাহলে অতিরিক্ত মাত্রায় আরবিসি যদি থাকে একটা নর্মাল ব্লাড ভেসেলের মধ্যে, এত এত আরবিসি, তাহলে ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে, এই ব্লাড ফ্লো কমে যাবে, এবং আলটিমেটলি থ্রম্বোএম্বোলিক রিস্কটা অনেক বেশি বাড়বে। কী বাড়বে? থ্রম্বোএম্বোলিক রিস্ক। এবং থ্রম্বোএম্বোলিক রিস্ক মানে হচ্ছে পেশেন্টের স্ট্রোক হওয়া। থ্রম্বোএম্বোলিক রিস্ক থাকা মানে কী হবে? পেশেন্টের স্ট্রোক হবে। এবং এত এত আরবিসি তৈরি করছে, বাট সেই আরবিসিকে তারা তো আসলে এনাফ পরিমাণ কাজে লাগাতে পারতেছে না। তো যখন আসলে কাঁচামালের চেয়ে আপনার আরবিসি প্রোডাকশন রেট বেড়ে যাচ্ছে, আলটিমেটলি আপনার হয়ে যাবে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। ঠিক আছে, তাহলে দিন শেষে এটা কী তৈরি করবে? অতিমাত্রা আরবিসি তৈরি করতে গিয়ে আয়রন শেষ করে ফেলবে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়ে যাবে। এবং যেহেতু অক্সিজেন নাই, মেটাবলিক ডিমান্ড পূরণ হচ্ছে না, আলটিমেটলি পেশেন্টে ডেভেলপ করবে হচ্ছে গ্রোথ ফেইলর। সো আমরা যদি দেখি টেট্রালজি অফ ফেইলর, পালমোনারি স্টেনোসিস, এবং পালমোনারি স্টেনোসিসের কারণে রাইট ভেন্ট্রিকল কাজ করতেছে, দ্যাটস রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এবং আলটিমেটলি লেফট টু রাইট শান্টের মাধ্যমে ভিএসডি দিয়ে ব্লাডটা গেল, ওভাররাইডিং অ্যাওর্টা হয়ে সারা দেহে ছড়াই গেল, এখানে সায়ানোসিস হইলো, গ্রোথ ফেলিয়ার হইলো, অতিরিক্ত ইরিথ্রোপয়েসিস হয়ে পলিসাইথেমিয়া, থ্রম্বোএম্বোলিজম, এবং হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সো আমরা মোটামুটি প্যাথোলজিক্যাল কনসিকোয়েন্সগুলো বুঝলাম। এখন ক্লিনিক্যালি আপনি কী পাবেন? তাহলে জেনারেল এক্সামিনেশন থেকে দেখেন, আপনি যদি বাচ্চা চোখটা দেখেন, আপনি পাবেন পলিসাইথেমিয়া। আপনি যদি বাচ্চা নাকটা দেখেন, আপনি পাবেন হচ্ছে সায়ানোসিস। বাচ্চা ঠোঁটটা দেখেন, পাবেন হচ্ছে সায়ানোসিস। বাচ্চা টাংটা দেখেন, পাবেন হচ্ছে সায়ানোসিস। তাহলে নর্মালি পেশেন্টগুলো যদি খুব মাইল্ড থাকে, তাহলে সায়ানোসিস নাও থাকতে পারে অনেক সময়। তো এটাকে তখন আমরা বলি পিঙ্ক টফ। সো হোয়াট ইজ পিঙ্ক টফ? যেই টফটা মিনিমাল এবং যেখানে পেশেন্ট সায়ানোসিস নাই, এটাকে বলা হয় পিঙ্ক টফ। আদারওয়াইজ পেশেন্ট হচ্ছে সায়ানোস থাকে। এবং
4 মাস বয়স থেকে এই সায়ানোসিসটা বাড়তেই থাকে। এর পাশাপাশি পেশেন্টদের একটা খুবই কমন কমপ্লেন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে paroxysmal হাইপার সায়ানোটিক অ্যাটাক। এইটা পরীক্ষার জন্য খুবই জরুরি। এটা অনেকবার প্রশ্ন আসে যে paroxysmal হাইপার সায়ানোটিক অ্যাটাক বলতে কী বুঝো, হাইপোক্সিক স্পেল বলতে কী বুঝো, ব্লু স্পেল বলতে কী বুঝো, টেট স্পেল বলতে কী বুঝো। এই প্রত্যেকটা জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, নামটা জাস্ট ঘুরায় দেয়। তাহলে এইটাকে বলা হয় হলমার্ক অফ টফ। তো হোয়াট ইজ হলমার্ক অফ টফ? সেটা হচ্ছে সায়ানোটিক স্পেল। তাহলে সায়ানোটিক স্পেলে যে জিনিসটা হয় যে 4 থেকে 6 মাস বয়সে বাচ্চাদের ক্ষেত্রে এটা এরকম হওয়া শুরু করে। দেখেন, একটা বাচ্চার সায়ানোটিক স্পেলের ঘটনাটা কী হচ্ছে, যে বাচ্চা যখন হঠাৎ করে সকালে উঠে সে যখন কান্না করা শুরু করে, অথবা সে যখন এক্সারশনে থাকে, অথবা সে যখন রাতে ঘুমায় না, স্লিপলেসনেস থাকে, ইরিটেটেড থাকে, ভিগরাস ক্রাইং করে। সো যখন বাচ্চাটা ভিগরাস ক্রাইং করবে, হ্যাঁ, বাচ্চা যখন ভিগরাস ক্রাইং করবে, তখন আপনি বলেন যে এই বাচ্চাটা কি সে সহজে শ্বাস নিতে পারবে? ডেফিনেটলি পারবে না। হ্যাঁ, বাচ্চারা যখন হাইপোভোলেমিয়া থাকবে বা এরকম যখন অবস্থা থাকবে, তখন কিন্তু আসলে এই জিনিসটা পারবে না। তখন এই বাচ্চাটার ডিসনিয়াটা আরও বেশি বেড়ে যাবে। এই বাচ্চাটার কী হবে? ডিসনিয়াটা আরও বেশি বেড়ে যাবে, এবং হঠাৎ করে তার যে সায়ানোসিস, ডিসনিয়া যদি আরও বাড়ে, অক্সিজেনেশন আরও কম হচ্ছে, সায়ানোসিস আরও ডিপেনিং হয়ে যাবে। সায়ানোসিস যদি আরও বেশি ডিপেনিং হয়, ব্রেইনে কি ব্লাড সাপ্লাই এনাফ পরিমাণ যাবে? অক্সিজেন এনাফ পরিমাণ যাবে? যাবে না। সো যদি না যায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে বাচ্চাটার এই কনসাসনেসটা মানে অল্টার্ড হয়ে যাবে, বাচ্চাটার কনসাসনেসটা অল্টার্ড হয়ে যাবে। তাহলে এইরকম একটা ঘটনা আমরা পাবো। ওকে, এর পাশাপাশি এখানে আরেকটা জিনিস হয়, যখনই কোনো বাচ্চা ধরেন এরকম কোনো অবস্থানে থাকে, যে অবস্থানে সে ইরিটেটেড, স্লিপলেসনেস বা ক্রাইং করতেছে, তখন ওই সময় একটা সাডেন ক্যাটাকোলামাইন রিলিজ হয়। সো এই যে ক্যাটাকোলামাইন যদি কখনো রিলিজ হয়, হ্যাঁ, আমাদের একটু খেয়াল করেন, যদি অতিমাত্রায় ক্যাটাকোলামাইন যদি আসা শুরু করে, এই অতি ক্যাটাকোলামাইন যে কাজটা করে, ক্যাটাকোলামাইন আমাদের রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাকটা অবস্ট্রাকশন করে দেয়। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাকটা অবস্ট্রাকশন করে। কীভাবে অবস্ট্রাকশন করে? সে যেটা করে, সে হচ্ছে আমাদের পালমোনারি স্টেনোসিস যেটা ছিল, এইটাকে আরও বেশি বাড়ায় দেয়। সো রাইট ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন যদি হয়, তার মানে ডেফিনেটলি আপনার রাইট থেকে লেফটে যে শানটা ছিল, রাইট থেকে লেফটের শানটা এটা আরও বেশি বাড়বে, মানে রাইট থেকে লেফটে আরও বেশি ব্লাড যাবে। আরও বেশি ব্লাড যাওয়া মানে সিস্টেমিক সার্কুলেশনে আরও বেশি অক্সিজেন কমে যাবে। অক্সিজেন কমে যাওয়া মানে সারা জায়গাতে একটা সায়ানোসিস হবে। সো এইরকম ঘটনাগুলো আসলে এখানে ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এইটা আরেকটা ব্যাখ্যা, যে ক্যাটাকোলামিন বেড়ে যাওয়ার কারণে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো টেক্সট অবস্ট্রাকশন হওয়ার কারণে সাডেনলি পেশেন্টের এইরকম একটা কী হয়, সারা শরীরের মধ্যে সায়ানোসিসটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সায়ানোসিসটা আরও বেশি বেড়ে যাচ্ছে, ডিপিনিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা একটা ঘটনা ঘটতে পারে। এবং যখনই অক্সিজেন থাকবে না, অক্সিজেন না থাকলে আমাদের কী ধরনের রেসপিরেশন হয়? আমরা জানি যে অক্সিজেন যদি না থাকে, আমাদের হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন হয়। এবং যখন অ্যানারোবিক রেসপিরেশন হয়, অ্যানারোবিক রেসপিরেশন থেকে তৈরি হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড যদি আমাদের শরীরে বেশি তৈরি হয়, তখন আমাদের কী ঘটে? তখন আমাদের শরীরে ঘটে হচ্ছে অ্যাসিডোসিস। সো এই কারণে আপনাকে এখানে বলা হচ্ছে যে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবং এইখানে পালমোনারি এরিয়াতে সিস্টোলিক মারমারের ইন্টেন্সিটি কমে যাচ্ছে। কেন ইন্টেন্সিটি কমে যাচ্ছে? কারণ পালমোনারি ইনফান্ডিবুলামে এখানে এত বেশি স্টেনোসিস হয় যে ব্লাড আরও যেতেই পারতেছে না। একদমই ব্লাড ওখানে না যাওয়ার কারণে এখানে পালমোনারি এরিয়াতে যে সিস্টোলিক মারমারটা, এটা অনেক সময় ডিসঅ্যাপিয়ার করে ফেলে ওই জায়গাতে। তাহলে এই হচ্ছে সায়ানোটিক স্পেলস। তাহলে সায়ানোটিক স্পেলের ভাইয়া এই কথাগুলো একটু মুখস্থ করে ফেলি আমরা। তাহলে এক নম্বর হচ্ছে ডিসনিয়াটা বেড়ে গেল, গাস্পিং হয়ে গেল, সায়ানোসিসটা বেড়ে গেল। তাহলে ডিসনিয়া বাড়লো, সায়ানোসিস বাড়লো, কনসাসনেস লেভেল খারাপ হয়ে গেল, ইরিটেবল হয়ে গেল, সিস্টোলিক মারমারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মেটাবলিক অ্যাসিডোসিস চলে আসলো। 5টা কথা। ঠিক আছে, তাহলে আমরা এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে তাহলে এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখতে পারেন, যে এক নম্বর হচ্ছে এতে হচ্ছে পেশেন্টের অ্যাসিডোসিস হয়ে যায়। এরপর হচ্ছে আপনার বিতে হচ্ছে পেশেন্ট ব্লুইশ হয়ে যায়। ব্লুইশ হয়ে যাওয়া মানে হচ্ছে ব্লুইশ, বি ফর ব্লু, দ্যাট মিনস হচ্ছে পেশেন্ট সায়ানোসড হয়ে যায়। সি ফর হচ্ছে পেশেন্টের কনসাসনেস লেভেলটা অল্টার করে। ডি ফর হচ্ছে পেশেন্টের ডিসনিয়া হয়। ঠিক আছে, ডি ফর হচ্ছে পেশেন্টের ডিসনিয়া হয়। আর সিস্টোলিক মারমারের কথাটা ABCD আপনি একবারে এস দিয়ে মনে রাখতে পারেন যে মারমার। ঠিক আছে, এইভাবে করে আপনি এই প্রত্যেকটা পয়েন্ট ইনশাল্লাহ খেয়াল রাখেন। আচ্ছা, এখন এই সায়ানোটিক স্পেলটা যেন একটা বাচ্চা না হয়, সেই কারণে বাচ্চাটা নিজস্ব ভঙ্গিতে এটাকে প্রিভেন্ট করে। এই প্রিভেনশনটা নিয়েও স্যাররা প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে কি হলো? যখন সায়ানোটিক স্পেল হচ্ছে, তখন বাচ্চাটা ইজিলি ফেটিক হয়ে যায়, ডিসনিয়া হয়ে, টায়ার্ড হয়ে যাচ্ছে। তখন এই বাচ্চাটা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো টেক্সট অবস্ট্রাকশন হয়ে তো রাইট থেকে লেফটে বেশি ব্লাড যাচ্ছিল। এখন আমাদের কি করা উচিত? আমরা যদি কোনোভাবে এইটাকে উল্টা করতে পারি, লেফট থেকে যদি রাইটে একটু ব্লাডটাকে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে এই সুবিধাটা করার জন্য কি করবে? এই সুবিধাটা করার জন্য বাচ্চাটা হচ্ছে বসে যায়।
সো বাচ্চা যদি বসে যায়, বসে গেলে আপনি চিন্তা করেন এখন কি সহজে আপনি ব্লাডটা কি সারা শরীরে সহজে সার্কুলেট করতে পারবেন যেহেতু বাচ্চা বসে গেছে। সো যখনই সেই স্কোয়াটিং পজিশনে যায়, তখন পেরিফেরাল ব্লাড ভেসেলগুলাতে রেজিস্ট্যান্স বেশি হয়, কারণ আপনি নর্মাল দাঁড়ায় আছেন আর টাইট করে রাখছেন। সো যখনই সে বসে যায় স্কোয়াটিংয়ের কারণে কী হয়, পেরিফেরাল সিস্টেমিক ব্লাড ভেসেলের উপর একটা প্রেশার পড়ে। সো পেরিফেরাল সিস্টেমিক, ধরেন স্কোয়াটিং যদি কেউ করে তাহলে স্কোয়াট মানে হচ্ছে সাপোজ পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় দেওয়া। পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায় দেওয়া মানে হচ্ছে ব্লাড প্রেশারকে বাড়ায় দেওয়া। ব্লাড প্রেশারকে বাড়ায় দেওয়া মানে হচ্ছে আপনার এওয়াটার মধ্যে একটু প্রেশার বেশি পড়বে। সো এওয়াটার মধ্যে যদি প্রেশার বেড়ে যায়, সো এওয়াটার মধ্যে প্রেশার বেড়ে গেলে এই প্রেশার আলটিমেটলি চাপ দিব হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে যদি চাপ দেয় তাহলে লেফট ভেন্ট্রিকল এই কাজটা করবে যে বলবে যে না, রাইট থেকে এখন আর লেফটে ব্লাড শান্ট হইতে পারবে না, লেফট থেকে রাইটে ব্লাড শান্ট হবে, অথবা মানে অ্যাটলিস্ট রাইট থেকে আগে যে পরিমাণ ব্লাড শান্ট হইতো ওই পরিমাণ ব্লাডটাকে সে শান্ট হইতে দিবে না। তখন যে জিনিসটা হবে, তখন হচ্ছে যদি এই ঘটনাটা সে রিভার্স করে ফেলতে পারে যে লেফট থেকে রাইটে ব্লাড পাঠায়, তখন রাইট থেকে আবার কী করবে, এই পালমোনারি স্টেনোসিসকে ধাক্কা দিয়ে সে কিছু পরিমাণ ব্লাড সে হচ্ছে লাংসে পাঠাবে, লাংসে যদি পাঠায় তার মানে হচ্ছে কিছু পরিমাণ অক্সিজেনেশন হবে। ওকে, অক্সিজেনেশন হইলে তাহলে আপনার ওভারঅল যে সায়ানোসিসটা সেটা কিছুটা ইমপ্রুভ হবে। তাহলে এই ঘটনাটা এখানে ঘটে যে রাইট টু লেফট শান্ট যেটা ছিল সেই রাইট টু লেফট শান্টটাকে সেটা তারা সুইচ করে ফেলে, কিছুক্ষণের জন্য সুইচ করে ফেললে পালমোনারি সার্কুলেশনটা ঠিকমতো হয়, অক্সিজেনেশনটা ঠিকমতো হয়, বাচ্চাটা ডিসনিয়ার এপিসোড থেকে, সায়ানোটিক স্পেলের এপিসোড থেকে বাচ্চাটা মুক্তি পায়। ঠিক আছে, সো এই কারণে দেখবেন যে বাচ্চাদেরকে নি চেস্ট পজিশনে নিলে, ছোট বাচ্চাদেরকে, আর বড় বাচ্চারা যখন স্কোয়াটিং পজিশনে যায় তখন টপটা ইমপ্রুভড হয়। এইটা স্যাররা অবশ্যই জিজ্ঞেস করবে এবং এই জিনিসটা আমাদের একদম টু দ্য পয়েন্টে খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে জেনারেল এক্সামিনেশনের কথা অলরেডি বলে ফেলেছি যে আপনি সায়ানোসিস পাবেন, কনজাংটিভাতে পলিসাইথেমিয়া পাবেন হাতের মধ্যে, আমরা অলরেডি বলেছি যদি সায়ানোসিস থাকে ফিঙ্গারটা ক্লাবিং থাকতে পারে। ঠিক আছে, এরপরে পালসের ক্ষেত্রে এগুলো পালস এনথ্রোপোমেট্রিতে বাচ্চাটা স্টান্টিং গ্রোথ থাকবে। প্রিকোর্ডিয়ামে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার পাবো, তার মানে কী পাবো, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয় তাহলে কী পাওয়া যাবে, আমাদের প্যারাস্টার্নাল হিপ পাওয়া যাবে। কিন্তু এখানে P2 পালপেবল পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, পালমোনারি স্টেনোসিস হচ্ছে, পালমোনারি এরিয়াতে ব্লাড যাচ্ছেই না, তাহলে আপনি P2 কোত্থেকে পাবেন, তাহলে এইটা কথাটা খেয়াল রাখতে হবে। অ্যাপেক্স বিটটা একটু টেপিং ইন ক্যারেক্টার পাওয়া যেতে পারে। এরপরে লেফট প্যারাস্টার্নাল হিপের কথা বলে ফেলছি, সিস্টোলিক থ্রিল অনেক সময় পাওয়া যেতে পারে, ওই ভিএসডির জন্য কিছুটা এরকম একটা পাওয়া যেতে পারে, এইটাই আর কিছু না। আর হচ্ছে পালমোনারি এরিয়াতে যদি পালমোনারি স্টেনোসিসের জায়গা দিয়ে যদি ব্লাড যাইতে হয় তাহলে একটা সফট ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যায়। মানে যদি পালমোনারি ট্রাঙ্ক হয়, সো এদিকে তো অবস্ট্রাকশন আছে, সো এখান দিয়ে যখন ব্লাড যাবে কিছুটা টার্বুলেন্সের শিকার হয়, তো পালমোনারি স্টেনোসিসের জন্য একটা সিস্টোলিক মারমার পাওয়া যায়। এই মারমারটাকে আমরা বলি হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, কারণ ব্লাডটা ইজেক্ট হওয়ার সময় সিস্টোলে যখন ইজেক্ট হয় তখন এই মারমারটা পাই, দ্যাটস এটা একটা ইজেকশন সিস্টোলিক মারমার। আচ্ছা, সো কমপ্লিকেশন কি, আমরা বললাম যে একটা হচ্ছে তার কী হয়, সায়ানোসিসটা বেড়ে যায়, দ্যাটস হাইপার সায়ানোটিক একটা স্পেল আমরা পাই। 2 নম্বর, অতিরিক্ত সায়ানোসিস থেকে তার পলিসাইথেমিয়া হয় এবং তার কি হয়, অনেক সময় সেরেব্রাল অ্যাবসেস হয়। এখন সেরেব্রাল অ্যাবসেসটা কেন হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই মানুষটার ক্ষেত্রে ব্লাড লাংসে যেতেই পারতেছে না, কারণ পালমোনারি স্টেনোসিস সিভিয়ারলি আছে। সো লাংসের মধ্যে যদি ব্লাড নাই যায় তাহলে লাংস একটু হইলেও তো যে পরিমাণ স্ক্যাভেঞ্জার ফাংশনটা আছে লাংসের সেলগুলার, মানে এলভিওলার ম্যাক্রোফেজগুলো যে পরিমাণ মাইক্রো অর্গানিজমগুলোকে ধ্বংস করতে, ওগুলো কোনোটাই ধ্বংস হবে না, সরাসরি ধ্বংস না হয়ে মাইক্রো অর্গানিজম সহ সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। এই সার্কুলেশন আপনার ব্রেন থেকে শুরু করে সব জায়গায় যাবে, তার মানে কী হবে, আপনার ব্রেনের মধ্যে অ্যাবসেস হয়ে যেতে পারে। ঠিক আছে, ব্রেনের মধ্যে অ্যাবসেস হতে পারে, হার্টের মধ্যে ইনফেক্টিভ অ্যান্ডোকার্টাইটিস হতে পারে, সো এইরকম একটা সম্ভাবনা বেড়ে যাবে। আর পাশাপাশি পলিসাইথেমিয়া যেহেতু হয়, সো স্ট্রোক বা সেরেব্রাল থ্রম্বোএম্বোলিজমের রিস্কটা বাড়বে। যেহেতু সবসময় পেশেন্টের কী থাকতেছে, একটা এনিমিয়া থাকতেছে, দুঃখিত, সবসময় পেশেন্টের যেহেতু একটা কী থাকতেছে, সায়ানোসিস থাকতেছে, হাইপোক্সিয়া থাকছে, সো পেশেন্টের ডিলেড গ্রোথ, ডিলেড পিউবার্টি এগুলো হবে। আর আরেকটা কী বললাম, পলিসাইথেমিয়া যখন অনেক বেশি আরবিসি তৈরি হচ্ছে, হলে অনেক বেশি আয়রন ডিমান্ড বাড়তেছে, সেই পরিমাণ আয়রন ডিমান্ড যদি না পাওয়া যায় তখন কী হয়, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থাকতে পারে। সো পরীক্ষাতে আপনাকে এটা একটা কিন্তু মানে একটা ট্রিকি কোশ্চেন, সো এটা ট্রিক করে দিবে, স্যার কি বলবে যে একটা টফের পেশেন্টকে তুমি কি এনিমিয়া পেতে পারো, তো আমরা তো সবসময় ভাবছি যে পলিসাইথেমিয়া পাবো, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পেতে পারেন। এবং যেহেতু অনেক বেশি সেল টার্নওভার হয়, আমরা জানি যে যখনই অনেক বেশি সেল টার্নওভার হয় তখন কি হাইপার ইউরেসেমিয়া এবং গাউট হতে পারে। কি হতে পারে, হাইপার ইউরেসেমিয়া এবং গাউট। তো হাইপার ইউরেসেমিয়া এবং গাউট কেন হয়, কারণ আমরা জানি যে সেল মানে হচ্ছে ডিএনএ, আর ডিএনএ এর মধ্যে আসা হচ্ছে পিউরিন, আর এই পিউরিন যদি ভাঙে, পিউরিনটা ভাঙলে আলটিমেটলি জেনথিন অক্সিডেজ দিয়ে এইখানে আমাদের ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। ঠিক আছে, সো ইউরিক অ্যাসিড ফর্মেশনের একটা সম্ভাবনা থাকে। এই কারণে কি হয়, যত বেশি সেল ভাঙে তত বেশি ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়, তত বেশি হচ্ছে গাউটের সম্ভাবনা বাড়ে। আর একটা হচ্ছে
ব্লিডিং ডিসঅর্ডার বা কোয়াগুলোপ্যাথি থাকতে পারে। কোয়াগুলোপ্যাথি কেন থাকে? ধরেন এটা হচ্ছে আপনার ব্লাড ভেসেল। এখন ব্লাড ভেসেলের মধ্যে ধরেন হচ্ছে এই জায়গাতে আপনার যাইতে হবে প্লেটলেটকে, হ্যাঁ? এই জায়গাটা ধরেন ব্লিডিং হচ্ছে এখানে। এখন প্লেটলেট আছে হচ্ছে এইখানে। কিন্তু রাস্তার মধ্যে বড়, বড় ট্রাক, এগুলো হচ্ছে বড়, বড় ট্রাক দিয়ে রাস্তাটা জ্যাম হয়ে আছে। এখন এই বড়, বড় ট্রাক থাকলে আপনি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারবেন? যেতে অনেক দেরি হবে। কেন দেরি হবে বলেন তো? রাস্তা ভর্তি ট্রাক। সো ট্রাক মানে কি? ট্রাক মানে হচ্ছে আমাদের আরবিসি দিয়ে রাস্তাটা ভর্তি। কারণ এখানে পেশেন্টের পলিসাইথেমিয়া। দ্যাটস সময় মতো প্লেটলেট যে পরিমাণ গিয়ে এই জায়গাতে এটা বন্ধ করার কথা ছিল সেটাকে সে বন্ধ করতে পারে না। দ্যাটস ওয়াই কী হয়? দ্যাটস ওয়াই এই প্লেটলেট ডিসফাংশনের কারণে পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার বা কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে। ওকে? সো আমরা কিন্তু প্রত্যেকটা কথা আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। হাইপারসাইনোটিক স্পেল, পলিসাইথেমিয়া, সেরেব্রামের দুইটা, একটা হচ্ছে অ্যাবসেস, একটা হচ্ছে স্ট্রোক, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, ডিলেড দুইটা জিনিস, গ্রোথ আর পিউবার্টি দুইটা ডিলেড হয়, আর পলিসাইথেমিয়া রিলেটেড কিছু সমস্যা হয়। আচ্ছা, আর হার্ট ফেলোর সাধারণত আসলে টফে হয় না। কেন টফে হবে না? কারণ হার্ট ফেলোর হবে কোত্থেকে? হার্ট তো কাজই করতেছে না, মানে রাইট হার্টের উপর তো এখন কোনো স্ট্রেইন নাই। সো ইউজুয়ালি হচ্ছে হার্ট ফেলোরটা হয় না। ইনভেস্টিগেশন কী করবেন? অ্যানিমিয়া পলিসাইথেমিয়া আছে, সো আপনি একটা হিমোগ্লোবিন করতে পারেন। হিমোগ্লোবিন করলে আপনি দুইটা বুঝতে পারলেন। ইনফেকশনের সম্ভাবনা থাকে, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট আপনি দেখতে পারেন। পিবিএফ করলে আপনি মানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ফিচার পাবেন। এরপরে এক্সরে করবেন। এক্সরে করলে হার্ট হয়তো বা এনলার্জ পাবেন না, কিন্তু কী পাবেন? বুট শেপ হার্ট পাবেন। কেন বুট শেপ হার্ট পাবেন? ওই যে আমরা বললাম যে রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়ে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি হওয়ার কারণে আমাদের কার্ডিয়াক অ্যাপেক্সটা আপটার্নিং হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? আর অন্যদিকে পালমোনারি কোনাসটা ফুল থাকে। সো পালমোনারি কোনাস ফুল, হ্যাঁ, দুঃখিত, পালমোনারি কনাসটা কনকেভ থাকে। কেন কনকেভ থাকে? কারণ পালমোনারি আর্টারি দিয়ে তো ব্লাড যাচ্ছেই না। সো পালমোনারি আর্টারি দিয়ে যদি ব্লাডটা না যায়, তাহলে এই জায়গাতে পালমোনারি কোনাসটা হয়ে গেল কনকেভ, আর নিচে হয়ে গেল আমাদের লেফট ভেন্ট্রিকলটা চলে আসলো উপরে। সো এই কারণে হার্টের শেপটা এরকম হয়ে যাচ্ছে। ওকে? সো হার্ট হচ্ছে এরকম, এর মধ্যে এই পালমোনারি কোনাসটা হচ্ছে কনকেভ। পালমোনারি কোনাসটা কনকেভ। খেয়াল করেন, পালমোনারি কোনাস কনভেক্স কোথায় ছিল? পালমোনারি কোনাস কনভেক্স ছিল হচ্ছে এএসডিতে। ওকে? কারণ এএসডিতে পালমোনারি সার্কুলেশন বেশি গেছিলো। আর পালমোনারি কোনাস কনকেভ কোথায়? পালমোনারি কোনাস কনকেভ হচ্ছে আমাদের টফে। সো এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে একটা কনকেভিটি আমরা পাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। পালমোনারি কোনাসটা কনকেভ থাকে এবং আমাদের কার্ডিয়াক অ্যাপেক্সটা আপটার্নিং হয়, যার কারণে আমরা একটা বুট শেপ হার্ট পাই। সো দেখেন, এই যে পালমোনারি কোনাসটা কনকেভ এবং হচ্ছে এই রাইট ভেন্ট্রিকলটা প্রমিনেন্ট হয়ে যাওয়ার কারণে আমাদের লেফট ভেন্ট্রিকলটা উপরে উঠে গেছে। সো আমরা একটা লিফটিং অফ দ্য কার্ডিয়াক অ্যাপেক্স পাচ্ছি। সো এখানে কি পাওয়া যাচ্ছে? বুট শেপ হার্ট পাওয়া যাচ্ছে। ওকে? সো বুট শেপ হার্ট আমরা পাচ্ছি। লাং ফিল্ড অলরেডি অলিগেমিক হবে, কারণ লাং ফিল্ডে যেহেতু কোনো ভাস্কুলারিটি নাই, হ্যাঁ, পালমোনারি স্টেনোসিস হয়ে এসেছে। সো এই কারণে লাং ফিল্ড হচ্ছে অলিগেমিক পাওয়া যাবে। কনফার্ম করার জন্য আপনি একটা ইকো করবেন। ইসিজিতে আপনি আরভিএইচ এর ফিচার পেতে পারেন, বাট কনফার্ম করার জন্য আমাদেরকে একটা ইকো করতে হবে। ম্যানেজমেন্টে চলে আসি। সো ম্যানেজমেন্টে প্রথম কথা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। এখন দেখেন, আমরা চিন্তা করতেছি যে ঘটনাটা কি, কোনোভাবেই তো কোনো কিছু করা যাচ্ছে না। এখন কি করা যায়? এখন একটা উপায় হচ্ছে, দেখেন, মেডিকেল ম্যানেজমেন্টে আপনাদের একটু আগে আমরা একটা জিনিস বলছিলাম যে আমাদের যেহেতু এখানে পালমোনারি আর্টারিতে আমি ব্লাড সাপ্লাই দিতে পারতেছি না, তাই না? পেশেন্টের কী হচ্ছে? পেশেন্টের এই যে হার্ট, সো হার্ট থেকে আমার পালমোনারি আর্টারি দিয়ে যে ব্লাড যাবে, ব্লাড যেতেই পারতেছে না, কারণ এই রাস্তাটা বন্ধ। এখন আমাদের তো এই দিক দিয়ে আসা হচ্ছে এওরটা। সো আমি কি একটা প্ল্যান করতে পারি না যে এওরটার সাথে পালমোনারি আর্টারি যে কানেকশনটা আছে, এটা যদি একটু খুলে দিই, তাহলে তো এওরটা থেকে কিছু ব্লাড পালমোনারি আর্টারিতে যায়, গিয়ে লাংসে যেতে পারে। লাংসে গেলে হচ্ছে অক্সিজেনেশন হবে। সো নর্মালি আমরা একটু আগে যেটা শিখছিলাম, পেটেন্ট একটা আর্টারিউস আছে, এইটা আমরা বন্ধ করে দিই ইন্ডোমেথাসিন দিয়ে। আর এইখানে আমরা এটা বন্ধ করবো না, আমরা এটা খুলে দিব। কারণ খুলে দিলে তো অন্তত কিছু পরিমাণ ব্লাড লাংসে যেতে পারবে, নয়তো তো এই রাস্তাটা তো বন্ধ, সে যেতে পারছে না। দ্যাটস ওয়াই আমরা এটাকে ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার জন্য আমাদের কী লাগবে? প্রোস্টাগ্ল্যান্ডিন ই লাগবে। E1 E2 দুইটাই কাজ করে। সো এইখানে আমরা মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন E1 দিয়ে এই ডাক্টাস আর্টেরিওসাসটাকে পেটেন্ট করে দিই, ওপেন করে দিই। সো বুঝতে পারছেন, একটু আগে আপনি যে জিনিসটা পড়ছেন ঠিক উল্টা কাহিনীটা কিন্তু আমরা এখানে করতেছি। তাহলে যাদের সিভিয়ার সায়ানোসিস, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 আমরা ইনফিউশন দিলে বাচ্চার সায়ানোসিসটা ইমপ্রুভ হয়, কারণ লাংসে কিছুটা হলেও ব্লাড যেতে পারে। আর যারা ওল্ডার চাইল্ড আছে, যখন সায়ানোটিক স্পেল হয়, ওই যে নি চেস্ট পজিশন বা স্কোয়াটিং পজিশনে তারা যায়, তখন আমরা তাদেরকে অবশ্যই, যেহেতু সায়ানোসিস বেশি, অক্সিজেন দিব, একটা কাম এনভায়রনমেন্টে রাখবো যেন তাদের ক্যাটাকোলামিন রিলিজটা কম হয়, হ্যাঁ। এবং যদি স্পেলটা আরও বেশি পারসিস্ট করে, তাহলে একটু ফ্লুইড দিয়ে দিবেন, কারণ হচ্ছে এই যে পলিসাইথেমিয়া থেকে স্ট্রোক মুখ এগুলো হয়ে যেতে পারে। আর মরফিন দিবেন। মরফিন হচ্ছে একটু স্টেবল করবে, তাকে কাম করবে, রিল্যাক্সেশন করবে। এবং মরফিনের একটা খুবই জরুরি ভূমিকা হচ্ছে ইনফান্ডিবুলার মাসলটাকে সে রিল্যাক্সেশন করতে পারে। এইটা মরফিনের সবচেয়ে বড় ভূমিকা। সো এইটা মাস্ট, এটা মনে রাখতে হবে। মরফিন কী করে? রিল্যাক্সেশন অফ দ্য ইনফান্ডিবুলার মাসল করে। এই কারণে আপনার এমআইও অনেক সময় এটা দেই, ঠিক আছে? অ্যাসিডোসিস যদি খুব বেশি হয়, সোডিয়াম বাইকার্বনেট দিবেন, হ্যাঁ। ইনফান্ডিবুলার মাসলকে রিল্যাক্স করার জন্য প্রপানোলও দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা কি দিব? ফ্লুইড, মরফিন, বাইকার্বনেট আর হচ্ছে প্রপানোল। ফ্লুইড, মরফিন, বাইকার্বনেট আর হচ্ছে
প্রোপানোল, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি খেয়াল রাখবো। এরপরে ফিনালেফ্রিনও দেওয়া যেতে পারে, এগুলো খুব একটা দেয় না, জাস্ট মনে রাখলেন আর কি। ফিনালেফ্রিন আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে কী করবে, বাড়াই দেবে। তাহলে ফিনালেফ্রিন কি, আলফা রিসেপ্টর এগোনিস্ট। তাহলে ওই যে নিচেস্ট পজিশনে গিয়ে আমরা যেভাবে প্রেশারটাকে বাড়াইছিলাম, ফিনালেফ্রিন দিয়ে প্রেশারটাকে আমরা এভাবে বাড়াই দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এই মোটামুটি জিনিসগুলো আমরা শিখলাম। এরপর যদি আমরা দেখি যে না, এগুলো করার পরেও বাচ্চাটা ভালো হচ্ছে না, তখন আমাকে বাচ্চাকে ইনটিউবেশন করে ভেন্টিলেটরে সাপোর্ট দিতে হবে। তাহলে এটা হচ্ছে ফাইনাল স্টেপ, ঠিক আছে? তাহলে এই ফাইনাল স্টেপটাও মনে রাখতে হবে, কারণ অনেক সময় এই কথাটা আপনারা লিখেন না। আর সায়ানোটিক স্পেল না থাকলে আমরা মোটামুটি প্রোপানোল দিব। 2 নম্বর কথা হচ্ছে বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, তাহলে আগের মতো গ্রোথ দেন। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে আয়রন দেন, ভিটামিন দেন, মিনারেল দেন, বাবা মাকে বোঝান। এবং পলিসাইথেমিয়াকে প্রিভেন্ট করার জন্য, হাইপার ইউরেসেমিয়াকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই বাচ্চাকে বেশি বেশি ফ্লুইড দিতে হবে। তাহলে ফ্লুইড দিলে এম্বোলিজম, স্ট্রোক এগুলোর সম্ভাবনা কমবে। এবং পরবর্তীতে বাচ্চাকে আমরা যখন 4 থেকে 6 মাসের মতো বয়স, হ্যাঁ, তখন আমরা হচ্ছে বাচ্চাকে একটা অপারেশন করব। অপারেশনের নাম কি, ব্ল্যালক টক্সিক শান্ট। তো ব্ল্যালক টক্সিক শান্টে আপনি কী করবেন, ওই একই কথা একটু আগে আমরা যে জিনিসটা আলোচনা করেছি যে লাংসে যেন ব্লাডটা যেতে পারে, তাহলে সেই কাজটা আমরা করি। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারির সাথে পালমোনারি আর্টারির একটা কানেকশন করে দিই। হ্যাঁ, তাহলে দেখেন এই যে সাবক্লেভিয়ান আর্টারি, এই যে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এই সাথে আমাদের পালমোনারি আর্টারির একটা কানেকশন করে দিচ্ছেন। এই যে কানেকশন করে দিচ্ছেন, এটার নাম হচ্ছে ব্ল্যালক টক্সিক শান্ট। তার কারণে তার মাধ্যমে কি হচ্ছে, আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লাংসে যেতে পারতেছে, গিয়ে সে অক্সিজেনেটেড হতে পারছে। সো এই কাজগুলো আমরা করব। আর এই কমপ্লিকেশন যদি থাকে সেটা ম্যানেজমেন্ট করবেন। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থাকলে সেটা ইনশাল্লাহ ম্যানেজমেন্ট আমরা করব। তাহলে আমরা আবার সামারি করি। প্রথম কথা আসি যে ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্টে বাচ্চা, ছোটো বাচ্চা না বড় বাচ্চা, ছোটো বাচ্চা হলে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 দিয়ে ইনফিউশন দিয়ে এখনই বাচ্চাটাকে সেভ করেন। বড় বাচ্চা যদি সায়ানোটিক স্পেল হয়, নি চেস্ট পজিশনে নিয়ে যান, নেওয়ার পরে বাচ্চাটাকে অক্সিজেন দিয়ে সায়ানোসিস কমান, একটু কাম এনভায়রনমেন্টে রাখেন। এরপরে বাচ্চাটাকে কয়েকটা জিনিস করবেন, একটা হচ্ছে ফ্লুইড দিবেন, মরফিন দিবেন রিল্যাক্স করার জন্য, আর রিল্যাক্স করার জন্য আরেকটা জিনিস দিবেন, সেটা হচ্ছে প্রোপানোল দিবেন। ঠিক আছে, তাহলে ফ্লুইড দিলেন, মরফিন দিলেন, প্রোপানোল দিলেন। আচ্ছা, এখন দেওয়ার পরে আপনার আরও একটা কাজ হচ্ছে যে সিস্টেমিক রেজিস্ট্যান্সকে বাড়ার জন্য ফিনাইলেফ্রিন দিয়ে দিচ্ছেন। ওকে, সুন্দর কথা। এর পাশাপাশি তাকে তার যে অন্যান্য যে সমস্যাগুলো হতে পারে, সেই অন্যান্য সমস্যাগুলো আপনি ম্যানেজমেন্ট করেন। প্রয়োজনে আপনি আয়রন দেন, ভিটামিন দেন, এই জিনিসগুলো দেন। ওগুলো কখন, ওগুলো হচ্ছে যে পেশেন্টটা নন সায়ানোটিক স্পেল। আচ্ছা, আর সায়ানোটিক স্পেল একটা কথা বাদ দিচ্ছে, সেটা হচ্ছে যদি খুব খারাপ বাচ্চা হয়, তাহলে আপনি তাকে কী করবেন, তাইলে আপনি তাকে ইনটিউবেশন করবেন। ঠিক আছে, আর এছাড়া সার্জারির মধ্যে টোটাল কারেকশন আমরা করতে পারি, আর ব্যারালক টক্সিক শান্ট আমরা দিতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রিটমেন্ট প্রোটোকল। ট্রিটমেন্ট প্রোটোকলে আপনারা যদি এমআর খান স্যারের বইটা পড়তে চান, তাহলে দেখেন এইখানে কয়েকটা কথাবার্তা লেখা আছে যে সার্জারি না করলে 85%-এর মতো বাচ্চা মারা যাবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এনিমিয়া কারেকশন। এখন এখানে একটা ঘটনা হচ্ছে, বাচ্চারা পলিসাইথেমিয়া আছে, আবার এনিমিয়া আছে। সো এনিমিয়া কারেকশন করলে কতটুকু আপনি কারেকশন করবেন, হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের হিমোগ্লোবিন লেভেলটা 14-এর উপরে রাখলেই হবে। এই কথাটা খেয়াল রাখতে হবে। আর পলিসাইথেমিয়া যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো তার বেশি রিস্ক থাকে। যদি তার হেমাটোক্রিটটা 65%-এর উপর হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা কী করবো, তখন হচ্ছে আমরা ভেনিসেকশন করে দেবো। হ্যাঁ, হেমাটোক্রিট 65%-এর উপরে যেন কোনোভাবেই না হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশনটা মেনটেন করবো, এবং হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের জন্য আমরা ম্যানেজমেন্ট দিব। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা আমাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই আলোচনা শেষ, আমরা এটা আর পড়াবো না। লাস্টে একটা পার্থক্য আছে, পার্থক্যটা আপনারা মোটামুটি জানেন। তারপর ঝটফট বলে ফেলি। পিএইচডি সায়ানোটিক না অ্যাসায়ানোটিক? অ্যাসায়ানোটিক। টফ সায়ানোটিক হার্ট ডিজিজ। কেন সায়ানোটিক? কারণ রাইট থেকে লেফটে যায়, আর ভিএইচডিতে উল্টা। টফে লেশন কয়টা? 4টা, ভিএইচডিতে একটা লেশন। ঠিক আছে, এরপরে সায়ানোসিস কোনটা থাকবে? টফে থাকবে, ভিএইচডি থাকবে না। কমপ্লিকেশনগুলো মোটামুটি জানি। পলিসাইথেমিয়া কোনটায় থাকবে? টফে থাকবে। ঠিক আছে, পালমোনারি কনজেশন কোথায় থাকবে? ভিএইচডিতে থাকবে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কোথায় হবে? ভিএইচডিতে হবে। রেজ জেবিপি কোথায় হবে? ভিএইচডিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা মোটামুটি জানেন। অলিগেমিক লাংফিল কোথায় পাওয়া যাবে? টফে পাওয়া যাবে, কারণ টফে পালমোনারি স্টেনোসিস আছে। ঠিক আছে, বুট শেপ হার্ট কোথায় পাওয়া যাবে? টফে পাওয়া যাবে। কার্ডিওমেগালি কোথায় পাওয়া যাবে? ভিএসডিতে পাওয়া যাবে। আইসেনম্যাঙ্গার সিন্ড্রোম কোথায় হবে? ভিএসডিতে হবে। প্যান সিস্টেমিক মারমার কোথায় পাওয়া যাবে? ভিএসডিতে পাওয়া যাবে। সো মোটামুটি অতটুকু পারলে ইনশাল্লাহ আমাদের কার্ডিয়াক যে ডিজিজগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ শেষ। আপনারা রিভিশন দেন, ভালো করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ এগুলো আশা করি পরীক্ষাতে আপনাদের সব কিছু সহজে পারবেন ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।